হ্যালো, জন ভাই শোনা যায় কিনা? বা কেউ একজন যিনি আছেন ডক্টর কথা বলেন প্লিজ, বা সাউন্ড ঠিক আছে কিনা? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি আমরা। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ হ্যাঁ জন ভাই ঠিক আছে, আর শুরু করি তাহলে। হ্যাঁ ভাই, হ্যাঁ, শুরু করে দেওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের হচ্ছে আচ্ছা, তো আমরা শুরু করতে যাচ্ছি। যারা অলরেডি আসছেন তারা জয়েন করুন, আর যারা আসেন না তারা আস্তে আস্তে আসতে থাকুন। যেহেতু শ্যামল আলম বলছি, আমাদের আজকের টপিক হচ্ছে এন্ডোক্রাইনের লাস্ট টপিক। আমরা অলরেডি দুইটা লেকচার নিয়েছি, আজকে হচ্ছে এন্ডোক্রাইনের লাস্ট টপিক। এন্ডোক্রাইন এবং ডায়াবেটিসটা আজকে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এন্ডোক্রাইনের লাস্ট এখানে যেটা আছে, এন্ডোক্রাইন প্যানক্রিয়াস এন্ড জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এন্ডোক্রাইন প্যানক্রিয়াস এবং জিআইটি তে যদি কোনো প্রবলেম থাকে, প্রেজেন্ট যেটা নিয়ে পড়ে সেটা হচ্ছে আপনার স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া। স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া বলে। এটা একটা আছে, দেখেন ফিগার আছে, ফিগারটাতে কি বোঝানোর চেষ্টা করছে, এটা আমরা ডায়াবেটিস পড়াশোনা আরেকটু ক্লিয়ার হবে। একটা উইপেলস ট্রায়াড বলা হয়। উইপেলস ট্রায়াড, patient had symptoms of hypoglycemia. Hypoglycemia symptoms আছে low blood glucose at the time of symptoms, and symptom resolved on correction of hypoglycemia. অর্থাৎ তার হাইপোগ্লাইসেমিয়া কারেকশন সিমটমস হয়েছে, আমরা পরীক্ষা করে পেয়েছি এবং ট্রিটমেন্ট দেওয়াতে সে রিজলভ হয়ে গেছে। এরকম যদি একটা পেশেন্টের রিপিটেডলি হাইপোগ্লাইসেমিয়া হয়, তখন আমাদের সেরাম ইনসুলিন লেভেল এবং সি পেপটাইড লেভেল দেখতে হয়। ইউজুয়ালি সি পেপটাইড দেখা হয়, ঠিক আছে। সি পেপটাইড এবং ইনসুলিন দেখলে আমাদের ডায়াগনোসিসটা হেল্পফুল হয়। যদি সি পেপটাইড এবং ইনসুলিন দুটাই কম থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে তার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন এবং সি পেপটাইড আসতে পারছে না, এই জন্য দুইটাই কম। দ্যাট ইজ অ্যালকোহল, ড্রাগস, ক্রিটিক্যাল ইলনেস, হাইপোপাইটুইটারিজম, প্রাইমারি অ্যাডেনোকর্টিক্যাল failures, and non-islet cell tumor or inborn error of metabolism. নরমালি যখন আমরা খাবার খাই, তখন প্যানক্রিয়াস থেকে প্রো ইনসুলিন আসে। প্রো ইনসুলিনটাই পরে যে সি পেপটাইড এবং ইনসুলিন থাকে, ইনসুলিন তৈরি হয়। অর্থাৎ তাহলে আমরা যদি দেখি যে প্যানক্রিয়াস থেকে দুইটাই কম আসতেছে, অর্থাৎ ইনসুলিন এবং সি পেপটাইড দুইটাই কম, তাহলে বুঝতে হবে এই কাজগুলো। আর যদি দেখি যে ইনসুলিনটা বেশি বা সি পেপটাইড কম, তাহলে বুঝবো যে প্যানক্রিয়াস থেকে বেশি আসে নাই, আপনার এক্সোজেনাস ইনসুলিন দেওয়া বেশি হচ্ছে, পেশেন্টের এক্সোজেনাস ইনসুলিন বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আপনার পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। আর যদি দেখি যে সি পেপটাইড এবং ইনসুলিন দুটাই বেশি, দ্যাট ইজ ইনসুলিনোমা, প্যানক্রিয়াটিক বেটা সেলের কোনো টিউমার হয়েছে, অথবা সে ড্রাগ দিচ্ছে, দ্যাট ইজ সালফোনাইলুরিয়াস অ্যান্ড আদার হাইপার ইনসুলিনিয়া অফ ইনফ্যান্সি। আমি আপনাদের যদি খেয়াল করে দেখেন যে আমি একটা পোস্ট দিয়েছিলাম সি পেপটাইড এবং ইনসুলিন নিয়ে, মানে এই বিষয়ে একটু ডিটেলস ছিল, আপনাদের গ্রুপে সার্চ দিলেই পাবেন, তখন হয়তো আরেকটু ক্লিয়ার হবে আপনাদের। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নিউরোএন্ডোক্রাইন টিউমার। নিউরোএন্ডোক্রাইন টিউমার বলতে আসলে কি বোঝায়? নিউরোএন্ডোক্রাইন টিউমার বলতে বোঝায় যে নার্ভাস স্টিমুলেশনে কোনো এপিথেলিয়াল সেল এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো কাজ করতেছে। আমি আবার বলতেছি, কোনো নার্ভাস স্টিমুলেশনে কোনো এপিথেলিয়াল সেলস থেকে যদি হরমোন সিক্রেট হয়, সেটাকেই বলা হবে আপনার নিউরো এন্ডোক্রাইন সেল। এখন ওই নিউরো এন্ডোক্রাইন সেলে যদি কোনো টিউমার হয়, সেটাকেই বলা হবে নিউরো এন্ডোক্রাইন টিউমার। তাহলে নিউরো এন্ডোক্রাইন টিউমার গুলো কোথায় হবে? যেখানে নিউরো এন্ডোক্রাইন সেলস আছে। তো দেখেন এটাই বলতেছে, নিউরো এন্ডোক্রাইন টিউমার গুলো কি ড্রাইভ ফ্রম নিউরো এন্ডোক্রাইন সেল ইন মেরি অর্গান। কোথায় থাকে? জিআইটি তে, লাংস, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে, থাইরয়েডে। এরা মেন 1-2 এর সাথে অ্যাসোসিয়েশন থাকে, মেনটা আমরা পড়বো। গ্যাস্ট্রোপ্যানক্রিয়াটিক বা নিউরোএন্ডোক্রাইন টিউমার অর্গানস
ড্রাইভস ফ্রম গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সেল, এই যেটা বললাম জিআইটি থেকে আসে। মোস্ট কমনলি দে অকার ইন স্মল বাউল। তাহলে যতগুলো সাইট বললাম, দ্যাট ইজ জিআইটি, লাংস, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, থাইরয়েড, এর মধ্যে মোস্ট কমন হচ্ছে আপনার স্মল বাউল। এছাড়া আর কোথা থেকে আসতে পারে? বাওয়েল, প্যানক্রিয়াস, থাইমাস, ব্রঙ্কাই। এই যে টিউমারটা, এটাকে বলা হয়, বা নিউরোএন্ডোক্রাইন টিউমারকে বলা হয় কার্সিনয়েড টিউমার। কার্সিনয়েড কার্সিনয়েড টিউমার বা কেন বলা হচ্ছে? এই টিউমারের জন্য যে আগে ইনিশিয়াল এটাকে মনে করা হতো যেটা একটা বেনাইন টিউমার, এটা কার্সিনোমা লাইক আচরণ করে, এই জন্য একে কার্সিনোমা বলা হতো না, বলা হতো কার্সিনয়েড। বাট লেটার স্টেজে বোঝা গেছে যে তাদের মধ্যে বিনাইন এবং ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটি দুইটাই আছে। তো সেই জিনিসটা এখনো রয়ে গেছে, এটাকে বলা হয় কার্সিনয়েড। দেখেন, often referring to non-pancreatic টিউমার, বাট ইন দ্য লেটার স্টেজ সেটা চেঞ্জ হয়েছে। এটা বিনাইন হইতে পারে, ম্যালিগন্যান্ট হইতে পারে। বিনাইনের মধ্যে মোস্ট কমন ইনসুলিনোমা এন্ড অ্যাপেন্ডিকাল কার্সিনয়েড টিউমার, আর মেটাস্টেসিসের মধ্যে স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ লাং। এটা স্পেশালি লিভারে মেটাস্টেসিস হয়। আমরা কিছু কার্সিনয়েড টিউমারের বা প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমারের নাম দেখি। এই বক্সটা দুইটা স্টেজ। যেমন গ্যাস্ট্রিনোমা। গ্যাস্ট্রিনোমা কোথা থেকে আসে? দেখেন, এখন থেকে মিলবে। গ্যাস্ট্রিনোমা গ্যাস্ট্রিন হরমোন রিলিজ করে। এটা কোথা থেকে আসে? স্টোমাকে জি সেল নামক একটা সেল আছে, জি সেল থেকে গ্যাস্ট্রিন আসে ভ্যাগাস স্টিমুলেশন। অনেকগুলো স্টিমুলেশন আছে, কিন্তু ভ্যাগাস স্টিমুলেশনে আসে। তাহলে কথাটা কিন্তু এখন সহজ হবে যে নার্ভাস স্টিমুলেশনে এপিথেলিয়াল সেলস থেকে যদি কোনো হরমোন আসে, সেটা নিউরোএন্ডোক্রাইন সেল। সেই সেলে যদি কোনো টিউমার হয়, সেটা নিউরোএন্ডোক্রাইন টিউমার। সেই টিউমার গুলোকে আমরা কার্সিনয়েড টিউমার বলতে পারি। কয়েকটা কার্সিনয়েড টিউমারের নাম বলেন। গ্যাস্ট্রিনোমা, ইনসুলিনোমা, ভিআইগোনোমা। কিছু বলছেন? কেউ কিছু বলবেন? ওকে। গ্যাস্ট্রিনোমা, ইনসুলিনোমা, ভিআইপিনোমা, গ্লুকোগোনোমা, সোমাটোস্টেটিনোমা, এই যেগুলো হচ্ছে কার্সিনয়েড টিউমার। কোন কোন হরমোন আসে? গ্যাস্ট্রিনোমা থেকে গ্যাস্ট্রিন আসে, ইনসুলিনোমা ইনসুলিন দেয়, ভিআইপিনোমা ভিআইপি দেয়, গ্লুকাগোনোমা গ্লুকাগন, স্ট্যাটিনোমা সোমাটোস্ট্যাটিন দেয়। ইফেক্ট: গ্যাস্ট্রিন যদি বেশি আসে তাহলে গ্যাস্ট্রিনের জন্য পেপটিক আলসার হবে, স্টেটোরিয়া হবে, এবং আমরা একটা জানি তখন সেই সিনড্রোমটাকে বলা হয় জোলিঞ্জার এলিসন সিনড্রোম। জোলিঞ্জার এলিসন সিনড্রোমে গ্যাস্ট্রিনোমা হয়, অ্যাসিডের বন্যা বয়ে যায় স্টোমাকে। ইনসুলিনোমা যদি হয় রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া, একটু আগে দেখলাম। ভিআইপিনোমা, ভিআইপিনোমা আপনার ভ্যাজো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড হচ্ছে আপনার মাসুম, মানে আপনার হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াম ডায়ালেশন করে, ভাস্কুলার এন্ডোথেলিয়াম ডায়ালেশন করে, যার ফলে দেখেন ওয়াটারি ডায়রিয়া হচ্ছে। এবং একটা মানুষের যদি হেভি ওয়াটারি ডায়রিয়া হয়, তাহলে ওয়ান অফ দ্য সাসপিশন ইজ ভিআইপিনোমা। গ্লুকাগোনোমা, গ্লুকাগোনোমা মানে বুঝতেছেন যে গ্লুকাগন বেড়ে গেছে, দ্যাট মিনস দ্যাট ডায়াবেটিস মেলাইটাস। সোমাটোস্টেটিনোমা, ডায়াবেটিস মেলাইটাস, স্টেটোরিয়া। নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স অফ কার্সিনয়েড টিউমার। এটা দুইটা স্টেজ। কার্সিনয়েড টিউমার যখন একজন মানুষের হয়, তার বিভিন্ন রকম সিমটমস আসে। কেন আসে? কারণ যখন একটা কার্সিনয়েড টিউমার হয়, তখন সেখান থেকে বিভিন্ন হরমোন আসে। এই হরমোন রিলেটেড কিছু কিছু সিমটমস আসে, যে সিমটমস গুলোকে একসাথে বলা হয় কার্সিনো সিনড্রোম। কমপ্লেক্স অফ সিমটম ইজ কল্ড সিনড্রোম। কেমন? দেখা যাচ্ছে এপিসোডিক ফ্লাশিং, হুইজিং, ডায়রিয়া। চিন্তা করে দেখেন, যদি ভিআইপি নোমা হয়, এপিসোডিক ফ্লাশিং, হুইজিং, ডায়রিয়া হবে। স্পেশালি এখান থেকে মোস্ট কমনলি যেটা আসে সেটা হচ্ছে সেরোটোনিন, এবং এই ডায়রিয়া হয় আপনার সেরোটোনিনের জন্য। ফ্লাশিং হয় কি জন্য? কারণ এখানে ব্র্যাডিকিনিন বেড়ে যায়, ব্র্যাডিকিনিনের জন্য ভ্যাসোডাইলেশন হয়, ভ্যাসোডাইলেশনের জন্য আপনার ফ্লাশিং হয়, টেনেলজেকটিসিয়া হয়। হিস্টামিনের জন্য হুইজিং হয়। ডায়রিয়া হয় হচ্ছে সেরোটোনিনের জন্য। সেরোটোনিন শুধু তাই না, কিছু কার্ডিয়াক ইনভলভমেন্ট করে, দ্যাট ইজ টিআর, পিএস এন্ড আরভিএস। ফাইব্রোসিস করে কার্ডিয়াক ইনভলভমেন্ট করে। এটা হচ্ছে 3 স্টার টপিক, ইম্পর্টেন্ট। তারপরে যেটা আছে
এখন এই পেশেন্ট গুলো এই সিমটমস গুলো নাকি ইনভেস্টিগেশন আমরা অ্যাবডোমিনাল সিটি, আল্ট্রাসোনোগ্রাম, এমআরআই এবং সোমাটোস্ট্যাটিন অ্যানালগ দিয়ে দেখতে পারি। Carcinoid syndrome is confirmed by measuring elevated concentration of 5-HI, 5-hydroxy indolleic acid. এটা হচ্ছে আপনার একটা মেটাবোলাইট অফ সেরোটোনিন। 5-HIA এটা একটা মেটাবোলাইট অফ সেরোটোনিন। ওই যে আপনাদের বললাম যে পেশেন্টের কি হয়, স্পেশালি সেরোটোনিনটা বেড়ে যায়। যখন সেরোটোনিন বেড়ে যায় তখন লিভার চেষ্টা করে এই সেরোটোনিনটাকে মেটাবলিজম করে ফেলা, যাতে আপনার বডিতে কার্সিনয়েড সিনড্রোম গুলো না আসে, সেরোটোনিনের কোনো ইফেক্টটা না আসে। ঠিক আছে, কিন্তু এই জন্য তাহলে যদি আপনি ডায়াগনোসিস করতে চান তাহলে ইউরিনে সেরোটোনিন মেটাবলিজম বেশি পাবেন। একটা সময় যখন এই কার্সিনয়েড সিনড্রোমটা বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে লিভারে মেটাস্টাসিস হয়ে যায়, তখন লিভারও এই জিনিসগুলোকে আর ইনঅ্যাক্টিভ করতে পারে না, সেরোটোনিনকে ইনঅ্যাক্টিভ করতে পারে না। তখনই ইউজুয়ালি এই কার্সিনয়েড সিনড্রোমস এর এই ফিচার গুলো আসে। ইনিশিয়ালি কিন্তু পেশেন্টের এই ফিচারস গুলো আসবে না, কারণ নন স্পেসিফিক ফিচার যেমন অ্যাবডোমিনাল পেইন এবং লং হিস্ট্রি থাকে অ্যাবডোমিনাল পেইনের, এবং এটা অনেক দেরিতে ডায়াগনোসিস হয়। কারণ যত বেশি আপনার কি আসুক না কেন, সেরোটোনিন আসুক না কেন, লিভার তো এটা মেটাবলিজম করে করছে। লিভার মেটাবলিজম করে ফেলার জন্য কার্সিনয়েড সিনড্রোমস গুলো আসে না। যদি অনেক বড় সাইজ হয়ে যায়, লিভার মেটাবলাইজ করতে না পারে, অথবা যদি লিভারের মেটাস্টাসিস হয়, তখন এই সিনড্রোমস গুলো ইউজুয়ালি আসে। সরি, আচ্ছা, এটা হচ্ছে অক্টেরোটাইড সিন্টোগ্রাফি ইন মেটাস্ট্যাটিক নিউরোএন্ডোক্রাইন। অক্টেরোটাইড হচ্ছে আপনার মেইন, এখানে আরেকটা বিষয় যেটা হয় যে এই যে নিউরোএন্ডোক্রাইন টিউমার গুলোর গায়ে সোমাটোস্ট্যাটিন রিসেপ্টরের পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে, রিসেপ্টরের পরিমাণ বেড়ে যায়, এই জন্য অক্টেরোটাইড সিন্টোগ্রাফি করে এদের আপনার এনহ্যান্সমেন্ট বেশি পাওয়া যায়। ট্রিটমেন্ট কি, সোমাটোস্ট্যাটিন অ্যানালগ আর ইফেক্টিভ। নেক্সট হচ্ছে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি। আচ্ছা, এগুলো বলার আগে আমরা ওখানটা একটু পিছনের ছবি দেখতেছি। দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমরা এখানে আজকে আমাদের কাজে লাগবে এই ছবিগুলো। আমরা এখানে কিছু জিনিস দেখি যে নরমালি হাইপোথ্যালামাস থেকে আমরা জানি থাইরোট্রপিন রিলিজিং হরমোন, ডোপামিন, জিএনআরএ, সোমাটোস্ট্যাটিন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন এগুলো আসে, এবং পোস্টেরিয়র পিটুইটারি থেকে এগুলো আসে। আচ্ছা, তো আমরা থাইরয়েড নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা যদি দেখি, হাইপোথ্যালামাস থেকে আসে আপনার ডোপামিন এবং হাইপোথ্যালামাস থেকে আসে টিআরএস, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই দুইটা জায়গায় আমরা স্পেশালি দিচ্ছি। তো এই যে হাইপোথ্যালামাস থেকে যে টিআরএস আসে, টিআরএস প্রোল্যাকটিন সিক্রেশনটাকে স্টিমুলেট করে, থাইরোট্রপিন রিলিজিং হরমোন প্রোল্যাকটিন সিক্রেশনটাকে বাড়িয়ে দেয়, আর ডোপামিন প্রোল্যাকটিন সিক্রেশনকে কমায়। ডোপামিন প্রোল্যাকটিন সিক্রেশনকে কমায়। এটা আমাদের কিন্তু কাজে লাগবে। তাহলে থাইরোট্রপিন এবং ডোপামিন দুটাই আসে হাইপোথ্যালামাস থেকে। এরা প্রোল্যাকটিনের উপরে কাজ করে অ্যান্টিরিয়র পিটুইটারিতে। থাইরোট্রপিন প্রোল্যাকটিনের পরিমাণ বাড়াবে, ডোপামিন কমাবে। তারপরে সেই প্রোল্যাকটিন কি করবে, ব্রেস্ট টিস্যুর উপরে কাজ করে ল্যাকটেশনে হেল্প করে। শুধু তাই না, প্রোল্যাকটিন আরো একটা কাজ করে, সেটা হচ্ছে জিএনআরএস। এই যে জিএনআরএস, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যেটা আছে, জিএনআরএস এফএসএইচ এবং এলআইস কে ইনহিবিশন করে, যার ফলে ওভুলেশন ইন ফিমেল এন্ড স্পারমাটোজেনেসিস ইন মেল সেটাকেও, অর্থাৎ রিপ্রোডাকশনটাকেও সে ইনহিবিট করে, রিপ্রোডাকশনটাকে সে ইনহিবিট করে। এটা একটা বিষয় আজকে আমাদের কাজে লাগবে। আর একটা বিষয় যেটা এখানে বলে রাখি, সেটা হচ্ছে আপনার
হাইপোথ্যালামাস থেকে আসে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এবং সোমাটোস্ট্যাটিন। গ্রোথ হরমোন রিলিজিং হরমোন যেটা আছে সেটা গ্রোথ হরমোনের রিলিজটাকে বাড়ায় দেয়। তারপরে সেই গ্রোথ হরমোনটা লিভারে যায়, লিভারে যাওয়ার পরে লিভারে যে তৈরি করে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। এই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 মেইন ফ্যাক্টর যেটা সারা বডিতে কাজ করে এবং গ্রোথ করে। গ্রোথ হরমোন মেইনলি যে গ্রোথটা করবে সেটা হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 এর মাধ্যমে। আর এই প্রসেসটাকে ইনহিবিট করে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন তাহলে জিনিসটা কেমন হলো? হাইপোথ্যালামাস থেকে দুটো জিনিস আসছে, জিএসআরএইচ আর সোমাটোস্ট্যাটিন। জিএসআরএইচ গ্রোথ হরমোনের রিলিজকে বাড়ায়, সোমাটোস্ট্যাটিন ইনহিবিট করে। জিএসআরএইচ রিলিজের পরে আপনার লিভারে যায়, লিভারে যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 তৈরি করে এবং সেটাই যাবতীয় গ্রোথ করে আসলে, বা যাবতীয় কার্যক্রম যেটা আছে সেটা সে করে। আমরা এবার হচ্ছে এখানে চলে যাই। Presenting problems of hypothalamus and pituitary gland, এখানে যেটা আছে আর 669 পাতা, 669 পাতা। এখানে একটু আপনার কিছু জিনিস আছে। দ্য পিটুইটারি গ্ল্যান্ড, একটু অ্যানাটমি লাগবে। পিটুইটারি গ্ল্যান্ড ইজ এনক্লোজড ইন সেলা টার্সিকা and breezes over by a fold of dura mater called diaphragma celli। বুঝছে? পিটুইটারি যে গ্ল্যান্ডটা সেটা থাকে সেলা টার্সিকার উপরে এবং তার উপরে যে ব্রিজিং যে কাভার থাকে সেটাকে বলা হয়, এটা হচ্ছে সেলা টার্সিকা। আর এর উপরে যে ব্রিজ দিয়ে কাভার থাকে সেটাকে বলা হয় ডায়াফ্রাগমা শেলি। ডায়াফ্রাগমা শেলি with sphenoid sinus below and the optic chiasma above। উপরের দিকে থাকে অপটিক কাইজমা, নিচের দিকে থাকে সেলা টার্সিকা। ক্যাভার্নাস সাইনাস ইজ ল্যাটারাল টু দ্য পিটুইটারি ফসা। ক্যাভার্নাস সাইনাস জাস্ট ল্যাটারালি থাকে। এখান থেকে কোন নার্ভ থাকে? 3, 4, 6 ক্রানিয়াল নার্ভ। আর্টারি কোনটা থাকে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ভেরি মাচ ইম্পর্টেন্ট কনসেপ্ট। দ্য গ্ল্যান্ডটির কি থাকে? দুইটা লোব থাকে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, এটা আপনারা জানেন। পোস্টেরিয়র যেটা সেটা হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড বাই ইনফান্টিবুলার স্টক, আর হচ্ছে অ্যান্টেরিয়র যেটা সেটা হচ্ছে ব্লাড ভেসেলের মাধ্যমে কানেকশন থাকে। এই ছবিটা আপনাদের আবারও বলে রাখতেছি, এটা হচ্ছে সেই এই যে এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। এটা যেটার ভিতরে আছে সেটার নাম হচ্ছে সেলা টার্সিকা। আর এর উপরে একটা ডোরা ম্যাটার থাকে, তার নাম হচ্ছে ডায়াফ্রাগমা শেলি। এর উপরে থাকে স্পেনয়েডাল এয়ার, নিচে থাকে স্পেনয়েডাল এয়ার সাইনাস, আর উপরে থাকে অপটিক কায়াজমা। এখানে যদি কোনো টিউমার হয় সে উপরেও কেউ বাধা কম্প্রেস করতে পারে, নিচে কেউ কম্প্রেস করতে পারে। এবং এখানে যদি কোনো টিউমার হয় বা কোনো ফাংশনের প্রবলেম হয় এই আশেপাশের স্ট্রাকচার গুলো কিন্তু হ্যাম্পার্ড হবে। আর পাশেই থাকে আপনার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই যে দেখেন ক্যাভার্নাস সাইনাস, ক্যাভার্নাস সাইনাস যে আর্টারি থাকে তার নাম ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর যে নার্ভ থাকে সেটা হচ্ছে 3, 4, 6। এই বক্সটা একটা স্টার জাস্ট একবার পড়ে রাখলেই হবে, রিডিং দিবেন এটা। পিটুইটারিতে হাইপোথ্যালামাসে কি কি টিউমার আছে? নন ফাংশনিং টিউমার, দ্যাট ইজ পিটুইটারি অ্যাডিনোমা, ক্রানিওফ্যারিঞ্জিওমা, মেটাস্ট্যাটিক টিউমার। হরমোন যদি বেশি হয়ে যায় তাহলে অ্যান্টিরিয়র পিটুইটারিতে কি কি হয়, আর হরমোন যদি কম হয় তাহলে কি হয়? তারপর আসলে আমরা এখানে চলে যাই প্রেজেন্টিং প্রবলেমস ইন হাইপোথ্যালামাস এবং পিটুইটারি। আমরা হাইপোথ্যালামাস এবং পিটুইটারি আছে, এখানে যদি পেশেন্টের কোনো প্রবলেম হয় তাহলে পেশেন্ট আমাদের কাছে কি নিয়ে আসবে? ফিচার্স অফ হাইপোপিটুইটারিজম নিয়ে আসতে পারে। ইয়াঙ্গার ওমেন যদি হয় তাহলে পিটুইটারি ডিজিজ আপনার কাছে নিয়ে আসবে সেকেন্ডারি অ্যামেনোরিয়া আর গ্যালাক্টোরিয়া নিয়ে। ঠিক আছে? আর যদি এমন হয় যে পোস্ট মেনোপজাল ওম্যান এবং মেন পুরুষ মানুষ কি নিয়ে সমস্যা নিয়ে আসবে? ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট। ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট। ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হবে কেন দেখলেন, যে 3, 4, 6 আছে, অপটিক কায়াজমা আসে। এছাড়া তারা হাইপোপিটুইটারিজম নিয়ে আসবে। হাইপোপিটুইটারিজম বলতে কি বোঝাচ্ছে? কম্বাইন্ড ডেফিসিয়েন্সি অফ এনি অফ
অ্যান্টিরিয়র পিটুইটারি হরমোন, যে কোনো একটা পিটুইটারি হরমোন কমে গেলে সেটা হাইপোপিটুইটারিজম বলবো। মোস্ট কমন কজ হচ্ছে ম্যাক্রোঅ্যাডিনোমা। কি কি কারণে অ্যান্টিরিয়র পিটুইটারি হরমোনের ডেফিসিয়েন্সি বা হাইপোপিটুইটারিজম হতে পারে? এই বক্সটা ইনফিনিটি স্টেপ, বক্সটা যেটা আছে 3টা স্টার দেন, নিচের দিক থেকে পড়তে হবে। নিচের দিকের মধ্যে কি আছে দেখেন, হেড ইনজুরি, এবং মোস্ট কমন কজ গুলো স্পেশালি পড়তে হবে। হেড ইনজুরি, প্যারাসেলার সার্জারি, প্যারাসেলার রেডিওথেরাপি, পোস্টপার্টাম নেক্রোসিস, দ্যাট ইজ শিয়ান সিনড্রোম, এন্ড অপয়েড অ্যানালজেসিয়া। অপয়েড অ্যানালজেসিয়া খাইলেও হাইপোপিটুইটারিজম হতে পারে। ফাংশনাল কজগুলোর মধ্যে কি আছে? ক্রনিক সিস্টেমিক ইলনেস, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এক্সেসিভ এক্সারসাইজ। কনজেনিটালের মধ্যে আছে ক্যালম্যান সিনড্রোম, ক্যালম্যান সিনড্রোম। এর পাশে আছে অ্যাডিনোমা, ক্রায়োফ্যারিঞ্জিওমা, ম্যানিনজোমা। এগুলোই হচ্ছে আপনার, যেগুলো দেখালাম এগুলো তো পড়বেনই, আর বাকিগুলো একবার রিডিং দিলেই হবে। দেখেন এটা আপনার সেই একই ছবি আবারও দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার পিটুইটারি যে গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, এটার উপরে আছে ডায়াফ্রাগমা শেলি, এবং তার উপরে আছে হচ্ছে অপটিক কারিজমা, নিচের দিকে আছে স্পিনোইডাল এয়ার স্যানার, আর এর সাইডে আছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি 3, 4, 6। তো যদি এখানে কোনো টিউমার হয়, পিটুইটারি যদি কোনো অ্যাডিনোমা হয় এবং সেটা যদি 10 সেন্টিমিটারের বেশি, 10 মিলিমিটারের বেশি হয়, তাকে বলা হয় ম্যাক্রোঅ্যাডিনোমা। ম্যাক্রোঅ্যাডিনোমা যদি হয় তাহলে ওই লোকালি কিছু ইফেক্ট হবে। দেখেন কি হবে, লোকাল ইফেক্ট, যেমন হেডেক। হেডেক কেন হচ্ছে বুঝতে পারছেন যে তার ব্রেইনে একটা টিউমার হয়েছে, হেডেক হচ্ছে। ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, আরো ক্লিয়ার, ভিজুয়াল ফিল্ড কেন হবে বললাম, কোন কোন স্ট্রাকচার থাকে। ডিসকানেকশন হাইপার প্রোলাক্টিনিয়া, অর্থাৎ প্রোলাক্টিনকে যে ইনহিবিট করবে, এই ইনহিবিট করতে পারে না, ঠিক আছে, যার ফলে প্রোলাক্টিনের পরিমাণ বেড়ে যায়। ডিপ্লোপিয়া, ডিপ্লোপিয়া কেন হচ্ছে? ক্যাভার্নাস সাইনাস ইনভলভমেন্ট। ক্যাভার্নাস সাইনাসে 3, 4, 6 আছে, আমরা জানি 3, 4, 6 ইনভলভমেন্ট হলে ডিপ্লোপিয়া হয়। acute infraction or expansion, that is called pituitary apoplexy. এই সবগুলো হচ্ছে লোকাল। আচ্ছা, লোকাল এই ইফেক্ট গুলো হতে পারে। আর কি হতে পারে? যখন এই টিউমারটা বড় হয়ে যায় তখন দেখা যায় যে অ্যান্টিরিয়র পিটুইটারিতে যত হরমোন আছে সেগুলো কম আসতে পারে, ইভেন সেগুলো বেশিও আসতে পারে। অর্থাৎ একটা পেশেন্টের ম্যাক্রোঅ্যাডিনোমা হয়েছে, সে আপনার কাছে ফিচার্স অফ হাইপোপিটুইটারিজম, ফিচার্স অফ হাইপারপিটুইটারিজম, ফিচার্স অফ লোকাল ইনভলভমেন্ট নিয়ে আসতে পারে। যদি হাইপোপিটুইটারিজম হয়, ফার্স্ট ইনভলভ হয় গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন ইনভলভমেন্টের জন্য কি কি হয়? লেথার্জি হয়, লেথার্জি, এছাড়া মাসেল উইকনেস এন্ড ইনক্রিজ ফ্যাট ম্যাস, এই 3টা জিনিস হয়। গোনাডোট্রপিন তারপরে কমে যাবে, গোনাডোট্রপিন কমে যায় জন্য লেথার্জি, লস অফ লিবিডো, হেয়ার লস, স্কিন আপনার ফাইনার এন্ড উইঙ্কেলড, অলিগোম্যানোরিয়া এন্ড অ্যামেনোরিয়া, এগুলো আসবে। এরপরে যেটা কমে যাবে সেটা হচ্ছে, এগুলো কিন্তু সিকোয়েন্স অনুসারে দেওয়া আছে। এসিটিএস কমে, এসিটিএস কমে গেলে লেথার্জি, পোস্টাল হাইপারটেনশন, প্যালোর, আর হেয়ার লস। নেক্সট টিএসএস, লেথার্জি এন্ড আপনার এডিএস কমে যায়। এডিএস কমে গেলে ইউজুয়ালি পোস্ট সার্জিক্যাল সার্জারি করতে যে এডিএস কমে যায়, সেটা হচ্ছে তখন তার পলিউরিয়া হবে। পলিউরিয়া হলে থার্স্ট বেশি বেশি হবে। ইভেন পেশেন্ট হাইপার নিয়েও আসতে পারে, তার হরমোন লেভেল বেড়ে যেতে পারে। হাইপার প্রোলাক্টিনিয়া, প্রোলাক্টিন বেড়ে গেছে, প্রোলাক্টিন বেড়ে গেলে কি হয়? গ্যালাক্টোরিয়া, অ্যামেনোরিয়া, হাইপোগোনাডিজম। আমরা বললাম প্রোলাক্টিন মিল্ক প্রোডাকশন বাড়াবে, যেটা গ্যালাক্টোরিয়া। আর জিএনআরএস কে ইনহিবিট করবে, এই জন্য অ্যামেনোরিয়া হয়। অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি আমরা পড়বো, গ্রোথ হরমোন বেশি যদি আসে তাহলে অ্যাক্রোমেগালি। ইভেন এসিটিএস যদি বেশি আসে তাহলে কুশিং সিনড্রোম হবে, সরি কুশিং ডিজিজ, যেহেতু এটা পিটুইটারি বলে দিয়েছে, তার মানে কুশিং ডিজিজ। আবার দেখেন, এই টিউমারটা ছোট হইতে পারে, 10-এর ছোট হইতে পারে, 10 মিলিমিটার আছে, তখন তাকে বলা হয় মাইক্রোঅ্যাডিনোমা। যদি মাইক্রোঅ্যাডিনোমা হয়, সে কি তার লোকাল ইফেক্টও দিবে না, হাইপো করবে না, সে শুধু হাইপার করবে। সো মাইক্রো যদি হয়, সে হাইপার করবে। বুঝতে পারছেন? এই অ্যারো দিয়ে কিন্তু এটাই বোঝানো হচ্ছে। কারণ যে ছোট, সে লোকালি খুব বেশি প্রেসার দিতে পারবে না, যে লোকাল ইফেক্টটা একটু কম বা রেয়ার বলা হয়। আচ্ছা, নাম্বার 2,
সে হচ্ছে আশেপাশে জায়গাকে কম্প্রেশন করে হাইপো করতে পারবে না, বরং তার জন্য আরো বেশি বেশি সিক্রেট করে হাইপার করবে। ছোট মরিচের ঝাল বেশি, যে ছোট সে শুধু এক ম্যাক্রোই করবে, মানে এক্সেসই করবে, আর যে ম্যাক্রো সে তিনটাই করবে। এবার এই যে ফিগারটা বললাম, এখান থেকে অলওয়েজ কোশ্চেন আসে এবং অনেকবার পড়তে হয়। জাস্ট আপনাদের কিছু এই ছবির অর্থ বুঝতে অনেক টাইম লেগে যায়, ব্যাপারগুলো এটাই বোঝাইছে, কিন্তু অনেক কোশ্চেন করা যায়। লোকাল ইফেক্ট কি আছে, হাইপোথাইজার ইফেক্ট কি আছে, ডিপ্লোমিয়া কেন হয়েছে, অনেকগুলো প্রশ্ন কিন্তু এসে যেতে পারে। আচ্ছা, আমি ক্লিনিক্যাল ফিচারে 2টা স্টার দেন। ক্লিনিক্যাল ফিচারে আমি কিছু কথা বলেছি যে গ্রোথ হরমোনে যে সিক্রেশন আর্লিয়েস্ট লস হয়, যে কথাগুলো বললাম আমি এই ফিচার পড়ার সময়। দেখেন ফিচারে শুধুমাত্র আছে আপনার লেথার্জি, এখানে দেখেন লেথার্জির সাথে আরো কিছু জিনিস রয়েছে, লেথার্জি, মাসেল উইকনেস, ইনক্রিজ ফ্যাট মাস, এই জিনিসগুলো এক জায়গায় করে ফেলবেন, সবগুলোতে দিয়ে একটা কথা বলে লেখা আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা টেস্ট ফর গ্রোথ হরমোন, এটা বক্সটা একটা স্টার। গ্রোথ হরমোন হচ্ছে কমনলি আনডিটেক্টেবল, এটা দেখার জন্য কি স্টিমুলেশন টেস্ট করতে হয়। কি কি দিয়ে স্টিমুলেশন করতে পারি? ইনসুলিন ইনডিউসড হাইপোগ্লাইসেমিয়া, 8 জিনিস, গ্লুকাগন, ক্লোনিডিন ইন কেস অফ চিলড্রেন, এই 4টা জিনিস দিয়ে আমরা স্টিমুলেশন করতে পারি। তারপরে দেখা যাবে। তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে পিটুইটারি টিউমার। আমরা দেখলাম পিটুইটারি টিউমার ম্যাক্রোঅ্যাডিনোমা আছে, মাইক্রোঅ্যাডিনোমা আছে, আমরা এখন একটু পিটুইটারি টিউমার নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। পিটুইটারি টিউমারের প্রথম বক্সটা, মোস্ট টিউমার্স করে দিলাম, এই যে most intercellular tumors are pituitary macroadenoma, most commonly non-functioning adenoma। আর যদি সুপ্রাসেলার হয়, আমরা সেলার টার্চিকা দেখলাম, সুপ্রাসেলার যদি হয় তাহলে ক্রানিও ফ্যারিঞ্জিওমা, আর প্যারাসেলার হইলে ম্যানিনজিওমা। আমরা যে বললাম সেলার টার্চিকা থাকে, ঠিক আছে, যদি সেলার টার্চিকার ভিতরে হয় তাহলে সেটা পিটুইটারি ম্যাক্রোঅ্যাডেনোমা, সেলার টার্চিকার যদি উপরে হয় ক্রানিও ফ্যারিঞ্জিওমা, সেলার টার্চিকার যদি পাশে হয় তাহলে ম্যানিনজিওমা। The classical abnormalities associated with of compression of optic chiasm are bitemporal hemianopia and upper quadrantopia. Any type of visual field defect can result suprasellar extension because it compresses the optic nerve, that is called homonomous hemianopia. এছাড়া যদি 3, 4, 6 ইনভলভ করে তাহলে ডিপ্লোপিয়া এন্ড স্ট্রাবিসমাস করতে পারে। Occasionally, pituitary tumor infracts or there is bleeding into cystic lesion. The term is called pituitary apoplexy. May result sudden expansion with local compression symptoms and acute onset hypopituitarism. এটা লোকাল ইফেক্টের মধ্যে কিন্তু ছিল। নেক্সট এই তিনটা কথা খুবই ইম্পর্টেন্ট। Non-hemorrhagic infraction may also occur in normal pituitary gland. কখন এরকম পিটুইটারি গ্ল্যান্ডে নন হেমোরেজিক ইনফ্রাকশন হয়? ইনক্লুডস দেখেন অবস্ট্রাকটিভ হেমোরেজ, দ্যাট ইজ শিহান সিনড্রোম। শিহান সিনড্রোম দেখা যাচ্ছে পিপিএইচ এর পরে পেশেন্টের হাইপোপিটুইটারিজম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। এরকম পেশেন্ট কিন্তু আপনারা হচ্ছে প্রচুর পাবেন। পিপিএইচ হয়েছে গাইনিতে, তারপরে দেখবেন ওই মহিলার কখনো উঠে দাঁড়ায় না বাচ্চা হওয়ার পরে, তার রিপিটেডলি ইলেকট্রোলাইট লস হয়েছে, ওই যে গ্রোথ হরমোন গুলো কমে যাবে, লেথার্জি হবে, হাইপোপিটুইটারিজম পেশেন্ট প্রেজেন্ট করবে। Diabetes mellitus and raised intracranial pressure. শিয়ান সিনড্রোম গুলো স্যাররা অনেক সময় প্রশ্ন করেন। তাহলে হচ্ছে আপনার পিটুইটারি যদি টিউমার হয় তাহলে থেরাপিউটিক মডালিটি কি কি আছে? আমরা পিটুইটারি টিউমারের নাম দেখলাম, অধিকাংশ যেহেতু নন ফাংশনিং, ম্যাক্রোঅ্যাডিনোমা, প্রোলাক্টিনোমা, অ্যাক্রোমেগালি, কুশিং ডিজিজ, কুশিং সিনড্রোম না কিন্তু কুশিং ডিজিজ, তার মানে ব্রেনের স্পেসিফিক বোঝাচ্ছে, আর ক্রানিওফ্যারিঞ্জিওমা, এগুলো হচ্ছে মোটামুটি টিউমার। সবগুলো দেখেন ফার্স্ট লাইন কিন্তু সার্জারি, শুধু একটারই ফার্স্ট লাইন হচ্ছে মেডিকেল থেরাপি। তাহলে আমাদের জন্য এটাই লাগবে। প্রোলাক্টিনোমার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেল থেরাপি, কারণ জানি ডোপামিন
প্রোলাকটিনকে ইনহিবিট করা, আমরা একটু আগে দেখলাম থাইরয়েড রিলিজিং হরমোন প্রোলাকটিনকে স্টিমুলেট করতেছে এবং ডোপামিন প্রোলাকটিনকে ইনহিবিট করতেছে। যদি কারোর প্রোলাকটিনোমা হয় তাহলে তার জন্য ফার্স্ট ট্রিটমেন্ট হলো ডোপামিন অ্যাগনিস্ট। কারণ দেখা গেছে ডোপামিন অ্যাগনিস্ট প্রোলাকটিন যে ম্যাক্রোডিনোমা থাকে সেটাকে শ্রিঙ্ক করে দেয়। এটাই আপনাদের সিঙ্গেল বেস্টে আসতে পারে, সিঙ্গেল বেস্টে আসতে পারে। এই বক্সটা একটা স্টার স্পেশালি এইদিকে বেশি নজর দিই। আচ্ছা, আমরা হাইপার প্রোলাকটিনেমিয়া বা প্রোলাকটিন বেশি যার কারণ করি, প্রোলাকটিন খুবই ইম্পর্টেন্ট কথা। প্রোলাকটিন নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে। হাইপার প্রোলাকটিনেমিয়া কেন হয়েছে? দেখেন, hyperprolactinemia is common abnormality that usually presents with hypogonadism or galactorrhea, অর্থাৎ lactation in the absence of breastfeeding. Since prolactin stimulates breast secretion but not breast development, সে মিল্ক সিক্রেশনকে বাড়াবে কিন্তু ব্রেস্ট ডেভেলপমেন্ট করবে না, তাহলে গ্যালাক্টোরিয়া কখনোই কিন্তু মেনদের হবে না। মেনদের যদি অন্য কোনো কারণে গাইনোকোম্যাসিয়া থাকে তাহলে তার গ্যালাক্টোরিয়া হতে পারে, বুঝতে পারছেন? সে কিন্তু ব্রেস্ট ডেভেলপমেন্ট করবে না, ব্রেস্ট থাকলে তার সিক্রেশন বাড়াবে, এটা যেন মনে রাখবেন। কজেস অফ হাইপারপ্রোলাকটিনেমিয়া, দেখেন হাইপারপ্রোলাকটিনেমিয়া কেন হয়, কি কি আছে, কিছু ফিজিওলজিক্যাল কারণ খুব খেয়াল করে যদি আমরা পড়ি এটা মনে থাকবে। ফিজিওলজিক্যাল কারণ যেমন স্ট্রেস, পোস্ট সিজার, প্রেগন্যান্সি, ল্যাকটেশন, নিপল স্টিমুলেশন, স্লিপ, কয়টাস, এক্সারসাইজ, বেবি ক্রাই। খেয়াল করে দেখেন একটা বাচ্চা যখন কান্না করে, অনেক আপুরা এখানে থাকবে যাদের বাচ্চা আছে, তারা আরো জিনিসটাকে চিন্তা করতে পারবেন, মিলে মিলে যাবে হয়তো। যখন বাচ্চা কান্না করে তখন কিন্তু ব্রেস্ট সিক্রেশন হয়, মিল্ক সিক্রেশন হয়। এটা কিন্তু সৃষ্টিকর্তা মানে ওইভাবে তৈরি করেছে। বাচ্চা কাঁদছে, মা ঘুমায় থাকবে, সে বুঝতেই পারবে না, ইম্পসিবল। এটা হচ্ছে আত্মার বন্ধন। তো বেবি ক্রাইং হইলে তখন কিন্তু প্রোল্যাকটিন সিক্রেশন হয়। যখনই প্রোল্যাকটিন সিক্রেশন হয়, প্রোল্যাকটিনের কাজ কি? মিল্ক প্রোডাকশন করা এন্ড ব্রেস্ট ডেভেলপমেন্ট করা। বাচ্চার মিল্ক আসবে, তাহলে বেবি ক্রাইং একটা স্টিমুলাস হিসেবে কাজ করে। এক্সারসাইজ, কোয়ার্টার, স্লিপ, ল্যাকটেশন, প্রেগন্যান্সি। এই যে প্রেগন্যান্সি এবং ল্যাকটেশনের সময় বাচ্চার হচ্ছে যে মিল্ক আসতেছে, তার কারণ হচ্ছে প্রোল্যাকটিন। একইভাবে আরেকটা কথা বলতে পারি, এই যে প্রোল্যাকটিন যে আসলো সে মিল্ক প্রোডাকশনকে যেমন বাড়াচ্ছে তেমনি ভাবে জিএনআরএস কে কিন্তু ইনহিবিট করে। এই জন্য কিন্তু ওই সময় ফিমেলদের ওভুলেশন হয় না। বাচ্চারা যদি কেউ নিয়মিত ব্রেস্ট ফিডিং করায় তখন 5-6 মাস পর্যন্ত মেনস্ট্রুয়েশন হচ্ছে না, সেটাও একটা কারণ হতে পারে। তাহলে ফিজিওলজিক্যাল কজ অফ হাইপারপ্রোলাকটিনেমিয়া যেগুলো আমাদের দরকার। ড্রাগ ইনডিউসড, আমরা দেখলাম যে ডোপামিন অ্যাগনিস্ট ডোপামিন প্রোলাকটিনকে কমায় দেয়, তাহলে ডোপামিন ব্লকার বা ডোপামিন অ্যান্টাগনিস্ট যারা আছে তারা প্রোলাকটিনকে বাড়ায় দিবে। ডোপামিন অ্যান্টাগনিস্ট তারা অ্যান্টিসাইকোটিক, অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি এমিটিক, এবং এই অ্যান্টি এমিটিককেই প্রোলাকটিন হিসেবে বাড়ায় দেওয়া হয়। আপনি দেখবেন অনেকের বাচ্চা না হলে, বাচ্চা হওয়ার পরে দুধ না মানে মিল্ক সিক্রেশন না হলে মেটোক্লোরোপোমামাইড বা ডমপেরিডন প্রেসক্রিপশন করা হয়। তাহলে এখন মেকানিজমটা যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। ডমপেরিডন ডোপামিন অ্যান্টাগনিস্ট, ডোপামিন অ্যান্টাগনিজম করা মানে প্রোলাকটিন বাড়িয়ে দেওয়া। এস্ট্রোজেন, প্যাথোলজিক্যাল কন্ডিশন কি আছে? প্যাথোলজিক্যাল আমি নিচের থেকে দেখি, চেস্ট ওয়াল ইনফেকশন, হার্পেস সিমপ্লেক্স জোস্টার। আপনি না পড়লে এটা জীবনে টিক দিতে পারবেন না। এটা লাগালাম। রেনাল ফেলিয়ার, প্রোল্যাক্টিনিমিয়া, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে ফেলতে হবে। ইম্পর্টেন্ট। যখন কোনো পেশেন্ট আপনার হাইপারপ্রোলাকটিনিমিয়া ফিচার বা সিমটমস নিয়ে আসবে, হাইপারপ্রোলাকটিনিমিয়া সিমটমস ক্লিনিক্যাল ফিচার একটা স্টেপ, তখন ফার্স্ট কাজ হচ্ছে প্রেগন্যান্সি এক্সক্লুড করা। প্রোলাকটিনোমা
আমরা অলরেডি দেখলাম মোস্ট পোলাক্টোনিমাস ইন প্রিমেনোপজাল হচ্ছে মাইক্রোঅ্যাডিনোমাস, ইউজুয়ালি আর্লি প্রেজেন্টেশন থাকে। এছাড়া অনেক সময় জিএন এক্সেস গ্রোথ হরমোন প্রোডাকশন থাকে ম্যাক্রোঅ্যাডিনোমাতে। আমরা দেখলাম পোলাক্টোনিমাসের জন্য গ্রোথ হরমোন বেশি হতে পারে, তখন তার অ্যাক্রোমেগালি থাকে আসতে পারে। সবগুলোতেই সার্জারি, মেডিকেল ট্রিটমেন্ট শুধু আছে আপনার এই যে প্রোলাক্টিনোমাতে মেডিকেল ট্রিটমেন্টের নাম হচ্ছে ডোপামিন অ্যাগনিস্ট। ডোপামিন অ্যাগনিস্ট কি কি নাম আছে? ব্রোমোক্রিপ্টিন, ক্যাবারগোলিন, কুইনাকোলাইড। ব্রোমোক্রিপ্টিন, ক্যাবারগোলিন, কুইনাকোলাইড। মোস্ট কমনলি ইউজ হচ্ছে ব্রোমোক্রিপ্টিন। ব্রোমোক্রিপ্টিনের সাইড ইফেক্ট কি? আর্গোটলাইড সাইড ইফেক্ট নাউসিয়া, হেডেক, পোস্চুরাল হাইপোটেনশন, কনস্টিপেশন। হাইপোটেনশন, কনস্টিপেশন। এছাড়া ফাইবোটিক রিঅ্যাকশন করে ভেরিয়াস টিস্যুতে, তবে এতে ফাইবোটিক রিঅ্যাকশনটা কম, ফাইবোটিক রিঅ্যাকশন বেশি করে ক্যাবারগোলিন। এই জন্য ফাইবোটিক রিঅ্যাকশন জন্য কার্ডিয়াক ভালভুলার ফাইব্রোসিস হয়, এই জন্য এটা কিন্তু কম ইউজ হয় পার্কিনসন ডিজিজে করতে পারে। তারপরে আমরা গ্রোথ হরমোন যদি বেশি বেশি আসে তাহলে যে ডিজিজটা হবে তাহলে সেটার নাম হচ্ছে অ্যাক্রোমেগালি। গ্রোথ হরমোন বেশি আসার জন্য পিটুইটারি ডিজিজ করতেছি আমরা। আরেকটা ডিজিজের নাম হচ্ছে অ্যাক্রোমেগালি, caused by growth hormone secretion from pituitary tumor, usually a macroadenoma. দেখেন একটা পেশেন্টের যদি এরকম গ্রোথ হরমোন সিক্রেশন আসে, তো যদি বিফোর পিউবারিটি হয় তাহলে পেশেন্ট লম্বা চওড়া হবে, অনেক বেশি লম্বা হবে, এটা জাইগান্টিক। আর যদি অ্যাডাল্ট লাইফে হয় 18 বছরের পরে, সে পেশেন্ট প্রেজেন্ট করবে অ্যাক্রোমেগালি নিয়ে। এদের মোস্ট কমন সিমটম যেটা সেটা হচ্ছে হেডেক অ্যান্ড সোয়েটিং। আর অ্যাডিশনালি আর কি কি সিমটমস আসতে পারে? মাথা থেকে শুরু করেন, তার হচ্ছে হেডেক, যেটা বললামই, স্কাল গ্রোথ প্রমিনেন্ট, সুপ্রাঅরবিটাল রিজেস এন্ড লার্জ ফ্রন্টাল সাইনাসেস। স্কাল গ্রোথ হবে, মাথা এরকম বড় হয়ে, সবকিছু বড় হয়ে যাবে, মাথা বড় হয়ে যাবে। প্রমিনেন্ট সুপ্রাঅরবিটাল রিজেস, সুপ্রাঅরবিটাল যে রিজেস হবে প্রমিনেন্ট হয়ে যাবে, ফ্রন্টাল সাইনাস বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে কি দেখেন? এনলার্জমেন্ট অফ লিপস, ঠোঁটটা মোটা হবে, নাকটা বড় হবে, জিহ্বা বড় হয়ে যাবে। এই জন্য এদের কথা বলতে জড়ায় যাবে। পেশেন্ট এরকম বলবে যে নাক মুখ দেখলেই বোঝা যাবে, এই পেশেন্ট দেখলেই বোঝা যাবে। এনলার্জমেন্ট অফ লিপস, নোজ এন্ড টাংস। আচ্ছা, নিচের ঠোঁট, নিচে যে থুতনি আছে, লোয়ার জটা সামনের দিকে চলে আসবে, সেটা বলে প্রোগন্যাথিজম। প্রোগন্যাথিজম। কার্ডিওভাস্কুলার ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি হওয়ার চান্স 2 থেকে 3 গুণ বেড়ে যায়। হাইপারটেনশন, এনলার্জমেন্ট অফ লিভার। তাহলে দেখছেন কোনো কিছু কিন্তু ছোট হচ্ছে না, সবই বেড়ে যাচ্ছে, সব বাড়তেছে। মায়োপ্যাথি, হাতের সাইজ দেখেন, হাত কত বড় হয়ে গেছে, পেশেন্ট এগুলোই কমপ্লেন করবে। স্প্রেড লাইক হ্যান্ড বলা হয়। enlargement of heel, increase heel pad thickness, enlargement of heel pad thickness, পেশেন্ট কমপ্লেন করে তার জুতার সাইজ নিয়মিত কিছুদিন পর পর চেঞ্জ করতে হচ্ছে। enlargement of hand, আর্থোপ্যাথি, কার্পাল টানেল সিনড্রোম, পেশেন্টের কোলোনিক ক্যান্সার থাকে, কোলোনিক ক্যান্সারের রিস্ক 2 থেকে 3 গুণ বেড়ে যায়, এবং এদের রেগুলারলি স্ক্রিনিং করতে হয় ইয়ারলি, যে কোনো কোলোনিক ক্যান্সার হচ্ছে কিনা। পেশেন্টের ডায়াবেটিস থাকে, সেটা টাইপ 2 ডায়াবেটিস, এবং মোস্ট কমনলি আইজিটি থাকে। স্কিনগুলো মোটা হয়ে যায়, ইনক্রিজ সোয়েটিং, এবং এই দুটাই মেইন কমপ্লেন থাকে, হেডেক এবং সোয়েটিং, এগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে মেইন কমপ্লেন থাকে। এবং যদি সরি এবং যদি পেশেন্ট একটু সচেতন হয়, পেশেন্ট আপনার কাছে বলতে পারে যে হঠাৎ করে আমার জামা, জুতার সাইজই বলে, জামার সাইজ হয় না, জুতার সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে, জায়গাটি চেঞ্জ হয়ে যাচ্ছে, জায়গাটি অ্যাক্রোমেগালি আসছে, হাত অনেক মোটা মোটা হয়ে যাচ্ছে, তার কথা নিয়ে একটা কমপ্লেন থাকে পেশেন্টের। তাহলে দেখেন আমরা এটা দেখতেছিলাম কোথায়, একটা জিএনআরএ গ্রোথ, জিএনআরএ হাইপোথ্যালামাস থেকে আসতেছিল এবং সোমাটোস্ট্যাটিক হাইপোথ্যালামাস থেকে আসতেছিল। জিএনআরএ এর প্রভাবে গ্রোথ হরমোন রিলিজ হয়,
সেই গ্রোথ হরমোনটা লিভারে যায়, লিভারে যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 তৈরি হয়, সেই 1 এর যাবতীয় মেকানিজম করে এবং এই যে কে 1 এতগুলো কাজ করে। বেশি বেশি আসতেছে। তাহলে এই পেশেন্টের যদি আপনি ইনভেস্টিগেশন করেন, ইনভেস্টিগেশন কি করবেন? এটা এক নম্বর হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর মেজারমেন্ট করতে পারেন। ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর মেজারমেন্ট করতে পারেন। ইনভেস্টিগেশন খুব ইম্পর্টেন্ট। আর একটা বিষয় হচ্ছে তার গ্রোথ হরমোন মেজার করতে পারেন। কিন্তু আপনি দেখছিলেন একটু আগে গ্রোথ হরমোন হচ্ছে মেজার করা কিন্তু সহজ না। আমরা আগে একটা বক্সে দেখলাম যে গ্রোথ হরমোন লেভেলস আর কমনলি আনডিটেক্টেবল, এই জন্য স্টিমুলেশন টেস্ট করতে হয়। গ্রোথ হরমোনকে স্টিমুলেশন দেওয়ার জন্য আমার কি দিতে হবে? গ্লুকোজ দিতে হবে। তাহলে গ্রোথ হরমোন দেখার আগে আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে তার গ্লুকোজ দিতে হবে। গ্লুকোজ খাওয়ায় তারপরে গ্রোথ হরমোনকে স্টিমুলেট করে দেন গ্রোথ হরমোন মেজার করব। ঠিক আছে? ইন নর্মাল GNR, normal subject growth hormone suppresses below 0.5, ঠিক আছে? কিন্তু যদি acromegaly হয় does not suppress, in about 30% there is also paradoxical rise, suppress তো হবেই না, আরো আপনি দেখবেন যে সেটা বেশি হয়ে গেছে। ঠিক আছে? Even insulin like growth factor is also elevated. আমাদের দেশে আসলে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর কমই করা হয়, এটা মানে অনেক কস্টলি, আমি করা দেখিনি। সবাই এই যে গ্লুকোজ টলারেন্স দিয়ে গ্রোথ হরমোনটাই মেজার করে, গ্রোথ হরমোন সাপ্রেস হয় না, 20-40-এর বেশি থাকে। এছাড়া অ্যাক্রোমেগালি পেশেন্টে কি করতে হবে? এই যে কোলনিক নিওপ্লাজম এক্সক্লুড করার জন্য আপনাকে ইয়ারলি কোলোনোস্কোপি করতে হয়। আর ম্যানেজমেন্ট মেন লক্ষ্য থাকবে হচ্ছে নর্মালাইজ করা, সার্জিক্যাল স্পেনয়েডাল সার্জারি, এই যে স্পেনয়েড বোনস দিয়ে সার্জারি করা হতো, ফার্স্ট লাইন সার্জিক্যাল ট্রিটমেন্ট। রেডিওথেরাপি অপশন আছে। আর যদি মেডিকেল ট্রিটমেন্ট বলেন তাহলে যে সোমাটোস্ট্যাটিন অ্যানালগ যেগুলো আছে, সোমাটোস্ট্যাটিন আমরা দেখলাম গ্রোথ হরমোনকে ইনহিবিট করে। সোমাটোস্ট্যাটিন অ্যানালগের নামগুলো মুখস্থ করে ফেলতে হবে: অক্টিওটাইড, ল্যান্ট্রিওট্রাইড, প্যারিসোকাইড। আচ্ছা, আর হচ্ছে ক্রানিওফ্যারিঞ্জিওমা। আর একটা লাস্ট আমাদের এখানে আছে ক্রানিওফ্যারিঞ্জিওমা। ক্রানিওফ্যারিঞ্জিওমা একটা বিনাইন টিউমার দ্যাট ডেভেলপ ইন দ্য সেল রেস্ট অফ ল্যাঙ্কিস পাউস থেকে আসে। ল্যাঙ্কিস পাউস থেকে যে বিনাইন টিউমার আছে সেটাকে বলা হয় ক্রানিওফ্যারিঞ্জিওমা। ডায়াবেটিস ইনসিপিটাস পোস্টেরিয়র পিটুইটারি থেকে আসে আপনার এডিএইচ এবং অক্সিটোসিন। এডিএইচ যদি এডিএসটা সরি এডিএসটা যেটা আছে, এডিএস আপনার অ্যান্টি ডায়োসিস হরমোন, হচ্ছে ডায়োসিস করতে দেয় না, ওয়াটারকে ধরে রাখে। কোনো কারণে যদি এমন হয় এডিএস ব্রেন থেকে কম আসতেছে, তখন সেটা আমাকে বলবো ক্রানিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। আর কোনো কারণে যদি এমন হয় যে ব্রেন থেকে ঠিকই আসতেছে বাট কিডনির উপরে কাজ করতে পারছে না, রেনাল টিউবুলের উপরে কাজ করতে পারছে না, সেটাকে আমরা বলবো নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। Persistent excessive excretion of dilute urine and by thirst, দুই রকমের আছে, একটা ক্রানিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস আর একটা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। ক্রানিয়াল ডায়াবেটিস কখন হবে? যখন ডেফিসিয়েন্ট অফ প্রোডাকশন। আর হচ্ছে নেফ্রোজেনিক কখন? যখন আসতে ঠিকই বা কাজ করতে পারছে না। Causes of diabetes insipidus, cranial diabetes insipidus, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। নেফ্রোজেনিকের কিছু কজ খুবই ইম্পর্টেন্ট, যেমন সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, পলিসিস্টিক কিডনি ডিজিজ, সিকেল সেল অ্যানিমিয়া, ইনফিল্ট্রেটিভ ডিজিজ। দুইটা মেটাবলিকে হয়, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালসিমিয়া। ড্রাগসের মধ্যে আছে লিথিয়াম ডিনোসাইক্লেট, হেভি মেটাল পয়জনিং। এই জিনিসগুলো একটু দেখে রাখুন। তারপরে যেটা আছে আপনার হচ্ছে মেন 1 এবং মেন 2। আর হচ্ছে এই মেন 1 মেন 2 থেকে কোশ্চেন খুব কমনলি আসে, এটা ইনফিনিটি স্টার টপিক, অলওয়েজ কোশ্চেন আসে। মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া, ইনফিনিটি স্টার। মেন 1 এন্ড মেন 2, মেন গুলো কি? মেন হচ্ছে আপনার অটোজোমাল ডোমিনেন্ট সিনড্রোম।
এটাকে বলা হয় একটা অটোজোমাল ডোমিনেন্ট সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই হাইপারপ্লেশিয়া এন্ড ফর্মেশন অফ অ্যাডিনোমা। মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া, অর্থাৎ একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডে যদি নিওপ্লাসিয়া থাকে আপনার খুঁজতে হবে আরো এন্ডোক্রাইন গ্ল্যান্ডে নিওপ্লাসিয়া আছে কিনা, বা একটার সাথে দুইটা আছে তাহলে আপনার বাকিটা খোঁজ বের করতে হবে। কারণ দেখা গেছে এগুলো অ্যাসোসিয়েশন থাকে এবং এটা একটা অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ, অনেক সময় ফ্যামিলিয়ার হিস্ট্রি থাকে। মেন ওয়ান যেটা সেটাকে বলা হয় ওয়ার্নার সিনড্রোম। এখানে কি আছে দেখেন, প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, পিটুইটারি টিউমার, প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার, স্পেশালি তিনটাই পি, 3P। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, পিটুইটারি টিউমার, প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার, সেটা ইনসুলিনো গ্যাস্ট্রিনোমা হতে পারে, এছাড়া কার্সিনয়েড টিউমার হতে পারে। প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার মানে কার্সিনয়েড টিউমার। অ্যাড্রেনাল টিউমার কিউটেনিয়াস লেশন, নতুন যোগ করছে কিউটেনিয়াস লেশন। আর মেইন ছু যেটা, মেইন ছু দেখেন, মেইন ছু বা দুই রকমের আছে, একটা হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড, ফিওক্রোমোসাইটোমা। এটাকে আবার বলা হয় মেইন ছু বি। মেইন টু বি কি আপনার, এর সাথে দেখেন মারফোনাইড স্ট্রাকচার, অ্যাড্রেনাল অ্যাবনর্মাল ডেনাটাল টিউমার এন্ড মাল্টিপল মিউকোসাল নিউরোপ্লাজম, মুখস্থ জিনিস সমস্ত। আরেকটা জিনিস আছে হচ্ছে আপনার এপিএস। এপিএস কি? এপিএস হচ্ছে অটো ইমিউনো পলি এনজোক্রাইন সিনড্রোম। বক্স তিনটা হচ্ছে, এখানে কি টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 এ কি আছে দেখেন, অ্যাডিসনস ডিজিজ, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। এখানেও দেখেন আছে অ্যাডিসনস ডিজিজ, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এবং প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। এই তিনটা দুই জায়গাতেই কমন, বাকি জিনিসগুলো ঠিক আছে। এখানে হাইপোথাইরয়েডিজম প্যানক্রিয়াটিক নির্দিষ্ট মেডিকেল মর্টালিটি ডায়াবেটিস যেটা আছে সেখানে চলে যাই। নেক্সট আমরা এই যে এন্ডোক্রাইন যেটা পড়ানো হলো এই কয়দিনে, আপনার 3 দিনে মোটামুটি বেশ টাইম নিয়ে পড়ানো হয়েছে হয়তো। এন্ডোক্রাইন থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমরা এখন নেক্সট ডায়াবেটিসে চলে যাবো। ডায়াবেটিস চাইতে হলে পিছনে চলে আসতে হবে। ডায়াবেটিস থেকে আপনাদের আসলে বিস্তারিত পড়লে অনেক কিছু পড়া যায়, বাট ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের পরীক্ষা রিলেটেড প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আসলে অনেক ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ তো ডায়াবেটিসের ইম্পর্টেন্স বলে শেষ করা যাবে না, ডায়াবেটিস নিয়ে 2-3 দিন কথা বলা সম্ভব। আর যদি পরীক্ষার পারপাসে ধরেন তাহলে ডায়াবেটিসের খুব সিলেক্টিভ জিনিস আসে, সেটা হচ্ছে ডায়াবেটিস স্পেশালি কমপ্লিকেশন। এখন আমি প্রথম থেকে পড়াচ্ছি, বাট আপনারা যখন পরীক্ষার জন্য পড়বেন তখন ডায়াবেটিসের পিছন দিক থেকে পড়া শুরু করবেন, কমপ্লিকেশন গুলো থেকে, কমপ্লিকেশন ড্রাগ বইয়ের পিছন দিক থেকে পড়া শুরু করবেন, তাহলে পরীক্ষাতে হেল্পফুল হবে। ডায়াবেটিসে দেখেন এখানে কিছু জিনিস আছে, যেমন হ্যান্ড এক্সামিনেশন, জেনারেলি দেখো ওয়েট লস, ইনসুলিন ডেফিসিয়েন্সি, অর্থাৎ টাইপ 1, টাইপ 2 তে অবেসিটি, মিউকোসাল ক্যান্ডিডিয়াসিস, ডিহাইড্রেশন, এয়ার হাঙ্গার, এই জিনিসগুলো ডায়াবেটিস অবজারভেশন করা লাগে। হ্যান্ডসে একটা আছে আপনার পেয়ার সাইন, স্কিন, বুলা পিগমেন্টেশন, গ্রানুলোমা অ্যানুলারি, ভিটিলিগো, সবগুলো জিনিস ইম্পর্টেন্ট। এগুলো আমরা স্কিনে যদি আপনাদের মনে পড়ে, আমরা কিন্তু পড়েছিলাম গ্রানুলোমা অ্যানুলারি, ভিটিলিগো। অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স অনেকগুলো কারণ আমরা পড়েছিলাম, এর মধ্যে একটা ছিল ইনসুলিন রেজিস্ট্যান্স,
আর কি ছিল, মনে করে দেখেন একটা ম্যালিগন্যান্সিও ছিল, কিন্তু গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সি, সেল অ্যাডিনোকার্সিনোমা, কিন্তু যদি স্কিনটা মনে পড়ে আপনাদের। আচ্ছা, নেকে হেড ডায়াবেটিস ইজ এক্সুডেটিভ ম্যাকুলোপ্যাথি, এটা একটা ছবি দিয়ে আছে। এই ছবিগুলো আসলে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এগুলো থেকে অনেক সময় ক্লু পাওয়া যাবে সিঙ্গেল ওয়েতে। নেক্রোবায়োসিস লিপয়েডিকে তো একটু 30 সেকেন্ড করে তাকাইলেও লাভ আছে। নেক্রোবায়োসিস লিপয়েডিকে, নিউরোপ্যাথিক ফুড আলসার, কেমন হয় জিনিসগুলো, ফুড আলসারের সাইজ কোথায়, কেমন দেখতে হবে, অনেকগুলো বলা যায়। চারকোট নিউরো আর্থোপ্যাথি। আচ্ছা, আমরা এখান থেকে দেখি এক্সামিনেশন অফ আই। এক নম্বরে ছিল যেটা, সেটা থেকে আসি। এক্সামিনেশন অফ হ্যান্ড। হ্যান্ড কি হয় দেখেন, লিমিটেড জয়েন্ট মোবিলিটি, সেটাকে বলা হয় চেরিও আর্থোপ্যাথি। চেরিও আর্থোপ্যাথি কজ পেইনলেস স্টিফনেস, the inability to exchange metapharyngeal and interpharyngeal joint demonstrated as prayer sign। আমরা যদি হচ্ছে তার হাত দুটো লাগাইতে বলি, তা দেখা যাচ্ছে প্রেয়ার করতে বললে তখন এই যে মাঝখানে এটা গ্যাপ থেকে যাবে, মাঝখানে এটা গ্যাপ থেকে যাবে, কারণ তার জয়েন্ট মোবিলিটি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। পেইনলেস স্টিফনেস, হাত পা শক্ত হয়ে গেছে, সমান করতে পারবেন। এই সাইন্সটাকে বলা হয়, মাঝখানে যদি গ্যাপস থাকে এটাকে বলা হয় প্রেয়ার সাইন। এটা আসলে ডায়াবেটিক পেশেন্টের দেখা উচিত। এছাড়া হাতে আর কি হতে পারে, ডুপাইন ট্রান্স কন্ট্রাকশন, ডুপাইন ট্রান্স কন্ট্রাকশন হতে পারে ডিউ টু থিকেনিং অফ দ্য ফ্লেক্সার মাসল গ্রুপ। কার্পাল টানেল সিনড্রোম হতে পারে, ট্রিগার ফিঙ্গার ফ্লেক্সার টেনোভাইটিস এন্ড মাসল ওয়াস্টিং অর সেন্সরি চেঞ্জ। এই সবগুলো কিন্তু আপনার হাতে আসতে পারে। ইনসুলিন ইনজেকশন সাইট, ইনসুলিন কোথায় কোথায় ইনজেকশন দেওয়া যায়, খুব কমন জিনিস, বই আছে বাট আমরা সবসময় মনে থাকে না হয়তো আমাদের। anterior abdominal wall, anterior thigh and buttock, upper outer arm. Very specific site, very specific line. একটা ইনসুলিন সাইট যদি আপনাকে এক্সামিনেশন করতে বলা হয়, আপনি দেখবেন যেটা ব্লুইজিন আছে কিনা, সাবকিউটেনিয়াস ফ্যাট ডিপোজিশন অর্থাৎ লিপো হাইপারট্রফি হয়েছে কিনা, অথবা সাবকিউটেনিয়াস ফ্যাট লস, লিপো হাইপোট্রফি হয়েছে কিনা, অ্যাট্রফি হয়েছে কিনা সেটা দেখতে হবে। ইরাইথেমা ইনফেকশন আছে কিনা, এগুলো কিন্তু আসলে দেখার জিনিস। বাবা মা জায়গাটা এটা দেখবেন, যদি তার লিপো হাইপারট্রফি বা লিপোঅ্যাট্রফি হয়, সাইটটা চেঞ্জ করতে হবে। ইরাইথেমা ইনফেকশন যদি হয়, ইরাইথেমা হয়ে গেলে বুঝতে হবে তার নিডলটা চেঞ্জ করা দরকার। ইনফেকশন ওয়্যার, তারপরে দেখতে হবে। ব্রুজিং হলে নিডলটা চেঞ্জ করা লাগে, সে একই জায়গায় নিচ্ছে কিনা, সাইডগুলো অল্টারনেট করে নিতে পারে। এগুলো কিন্তু আমাদের শেখানোর বিষয়, এগুলো মুখস্থ করলে মনে থাকবে না। বাবা মা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যখন আমরা এই জিনিসগুলো বলবো, তখন তারাও উপকৃত হবেন। আর আমাদের চিকিৎসা শাস্ত্র মানে চিকিৎসার উদ্দেশ্য সাধন হয়ে দেবেন। এক্সামিনেশন অফ ফুড, বাবা মা যারা থাকে বা আত্মীয় স্বজন তাদের ফুডটা এক্সামিনেশন করি সমস্যা। এগুলো আমি এমন না যে নিজে আমি করছি বা করি, আপনাদেরকে বলতেছি যাতে আমি নিজে পুষা করি। এটা হচ্ছে রিফ্লেক্স, ankle reflex are lost in typical sensory motor neuropathy. Ankle reflex lost হয়। Diabetes mellitus is a clinical syndrome characterized by raised plasma glucose, that is hyperglycemia. It has many causes, but type 1 and type 2. Type 1 is generally results from autoimmune destruction of beta cell. Type 2 is characterized by insulin deficiency. The diagnosis কিভাবে করব এটা অলরেডি আছে। একটু বলে দিই, less severe hypoglycemia is called impaired glucose tolerance. This is not associated with substantial risks of microvascular disease, but connected with increased risk of large vessel disease. তার মানে যদি তার আইজিটি থাকে তাহলে তো হয়তোবা রুয়াইটিনোপ্যাথি এগুলো আসবে না, বাট লার্জ ভেসেল ডিজিজ অ্যাথেরোমা হয়, এমআই হওয়ার চান্স অনেক বেড়ে যাবে, এবং তার সামনে ডায়াবেটিস আসতেছে। এটাও বলা যায়, আমরা শুধু আইজিটি থাকলে বলে আপনার সামনে ডায়াবেটিস আসতেছে, শুধু এটা না, আপনার এখনই রিস্ক কিন্তু অনেক বেড়ে গেছে।
তো আপনাকে এটা কন্ট্রোল করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, ফাংশনাল অ্যানাটমি এন্ড ফিজিওলজি সব জায়গার মধ্যে এখানেও ইনফিনিটি স্টেপ। রেগুলেশন অফ ইনসুলিন সিক্রেশন, এগুলো হচ্ছে ইনসুলিন কি মনে রাখবেন যে হচ্ছে মেটাবলিক অ্যাকশন ইনফিনিটি স্টেপ। ইনসুলিন কিন্তু একটা অ্যানাবলিক হরমোন, অর্থাৎ ইনসুলিন কিন্তু একটা অ্যানাবলিক হরমোন, যাবতীয় জিনিসকে সে গঠনমূলক কাজ করে, সে কিন্তু গঠন করবে। এই যে হচ্ছে একটা প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের বেটা সেল, বেটা সেল এখানে দেখাইছে। বেটা সেলের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের একটা সেলকে না বড় করে এখানে ইনসুলিন সিক্রেশনের মেকানিজম দেখাইছে, এটা আমি দেখাচ্ছি। তাহলে এই বক্স নিয়ে একটু কথা বলি যে কার্বোহাইড্রেট মেটাবলিজম, লিপিড মেটাবলিজম এন্ড প্রোটিন মেটাবলিজম সব জায়গাতেই এর ইফেক্ট আছে, এবং দেখেন সবগুলো সে সিনথেসিস করতেছে, অ্যানাবলিজম করতেছে। দেখেন প্রোটিন মেটাবলিজম বাড়ায় দিচ্ছে, মানে প্রোটিন সিনথেসিস বাড়ায় দিচ্ছে এবং অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্ট বাড়াচ্ছে, বাট প্রোটিন ডিগ্রেডেশন কিন্তু কমাচ্ছে, কারণ সে অ্যানাবলিক হরমোন। ফ্যাট সিনথেসিস বাড়াচ্ছে, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস বাড়াবে, লিপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভিটি এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাডিপোজ টিস্যুতে বাড়াবে, বাট ফ্যাট টিস্যুতে কমাবে, মাসেল টিস্যুতে কমাবে। ফ্যাটে বাড়াবে, মাসেলে কমাবে। সব দেখেন আপনার জেনেসিস করবে। আচ্ছা, যখন আমরা একটা খাওয়া দাওয়া করবো, আপনাদের মিল মিল আসা খাওয়ার পরে গ্লুট যে চ্যানেল আছে, স্পেশালি গ্লুট 1 এন্ড গ্লুট 2, এই চ্যানেল দিয়ে গ্লুট 1 এন্ড গ্লুট 2 দিয়ে যায়, গ্লুট 1 এবং গ্লুট 2 দিয়ে গ্লুকোজ প্যানক্রিয়াটিক সেলের ভিতরে প্রবেশ করবে, প্যানক্রিয়াটিক সেলের ভিতরে প্রবেশ করবে। তারপরে গ্লুকোজটা গ্লাইকোলাইসিস প্রসেসে আপনার পাইরুভিক অ্যাসিড তৈরি করে, পাইরুভিক অ্যাসিড তৈরি করে গ্লাইকোকাইনেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজের গ্লাইকোলাইসিস হয়। গ্লাইকোলাইসিসের পরে সে পাইরুভেট তৈরি হয়, সেখান থেকে পাইরুভেটটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রসেসে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রসেসে মাইটোকন্ড্রিয়া থেকে এটিপি তৈরি করে। এটিপি করে কি, এখানে যে ফসফেট চ্যানেল, পটাশিয়াম চ্যানেল আছে, এই পটাশিয়াম চ্যানেলটাকে বন্ধ করে দেয়। পটাশিয়াম চ্যানেলটাকে যদি বন্ধ করে দেয় তাহলে সেলের ভিতরে মেমব্রেন পটেনশিয়াল বেড়ে যায়, অর্থাৎ পজিটিভিটি বেড়ে যায়। পজিটিভিটি বেড়ে যাওয়ায় এবং মেমব্রেন পটেনশিয়াল বেড়ে গেলে সে ক্যালসিয়াম চ্যানেলটাকে ওপেন করতে হবে। ক্যালসিয়াম চ্যানেল ওপেন করলে সেলের ভিতরে ক্যালসিয়াম প্রবেশ করে। সেই ক্যালসিয়াম আপনার যে ইনসুলিন থাকলো, ইনসুলিনের ভেসিকল গুলোকে এর সাথে অ্যাডজাস্ট করে ইনসুলিনের সিক্রেশন করায়, ইনসুলিনের সিক্রেশন করে, অর্থাৎ ডিগ্রানুলেশন অফ দ্য ভেসিকল এন্ড সিক্রেশন অফ ইনসুলিন। এটাই হচ্ছে আপনার ইনসুলিনের সিক্রেশনের প্রসেস, প্রসেস অফ ইনসুলিন সিক্রেশন। খাবার খাওয়ার পরে কিভাবে ইনসুলিন সিক্রেশন, এইটা একটা থাকতে হবে। আর একটা উপায় আছে যে ইনক্রিটিন বেস। ইনক্রিটিন বেসটা কি, যে আপনি এই যে বেটা সেলের গায়ে এই পাশে আরেকটা রিসেপ্টর আছে, সেটা হচ্ছে ইনক্রিটিন বেস রিসেপ্টর। এই রিসেপ্টর গুলো কি করে, GLP-1 গ্লুকাগন লাইক পেপটাইড 1 এর মাধ্যমে স্টিমুলেটেড হয়, স্টিমুলেটেড হয়ে ডাইরেক্ট এত কিছু লাগবে না, সে ইনসুলিন সিক্রেট করতে পারে, সে ইনসুলিন সিক্রেশনকে বাড়াইতে পারে। তাহলে দুইটা উপায় বললাম, একটা হচ্ছে ইনক্রিটিন বেসড আর একটা হচ্ছে পটাশিয়াম চ্যানেল বেসড, পটাশিয়াম চ্যানেল বেসড। এই কথাগুলো এখানে লেখা আছে। আচ্ছা, ইনসুলিন সিক্রেশন দেখেন, ইনসুলিন সিক্রেশন কিভাবে হয়, একটা বেজাল ইনসুলিন সিক্রেশন, অর্থাৎ যেটা সবসময় আপনার হতে আছে। আর প্রতিবার খাওয়ার পরে যখনই খাওয়া দাওয়া হয় তখনই গ্লুকোজ ভিতরে প্রবেশ করে, খাওয়ার পরে ইনসুলিনের একটা সিক্রেশন, সেটাকে বলা হয় বোলাস সিক্রেশন। ইনক্রিটিন ইফেক্ট বলতে আসলে কি বোঝাচ্ছে, দেখেন ইনক্রিটিন ইফেক্ট বলতে বোঝাচ্ছে একটা পেশেন্টের যদি আপনি গ্লুকোজ দেন, সে মুখে যদি গ্লুকোজ খায় তাহলে তার এই যে এই চ্যানেলটা অ্যাক্টিভ হবে, ইনক্রিটিন বেস অ্যাক্টিভ হবে এবং গ্লুকোজের মাধ্যমে এটা অ্যাক্টিভ হবে। কিন্তু যদি একটা পেশেন্টের আইভি গ্লুকোজ দেন তাহলে ইনক্রিটিন বেসটা অ্যাক্টিভ হবে না, তার জিআইটি তে না গেলে এই জিনিসটা অ্যাক্টিভ হবে। ডাইরেক্ট আইভি দিয়ে দেন তাহলে এই চ্যানেল অ্যাক্টিভ হবে না, GLP-1 অ্যাক্টিভ হবে না। এখানে দেখেন যখন একটা পেশেন্টের আইভি দিয়েছেন তখন তার ইনসুলিন কতটুকু সিক্রেট হয়েছে
আর যখন মুখে খাইছে তখন কত বেশি ইফেক্ট। মুখে খাওয়ার জন্য এই যে উপরের বক্স, কেন এত বেশি হয়েছে? কারণ এটা হচ্ছে ইনক্রিটিং ইফেক্ট। GLP-1 আসছে, যখন আইভি দিয়েছে শুধু এতটুকু হয়েছে। তো আধুনিক যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে ইনক্রিটিং বেস ট্রিটমেন্ট ডায়াবেটিসের করা হচ্ছে। অর্থাৎ এই ইনক্রিটিং বেস ইফেক্ট রকম, যেমন ধরেন আমরা যদি কোনো কারণে কোনো ড্রাগ দিই যেটা GLP-1 অ্যানালগ বা এই ইনক্রিটিং ইফেক্টটাকে বাড়ায় দিচ্ছে, তাহলে কিন্তু বেশি বেশি ইনসুলিন চলে আসবে, ইনসুলিন অনেক বেশি পাবো, ডায়াবেটিসের ট্রিটমেন্ট ইউজ করা যায়। আর আগে যেগুলো ছিল প্রিভিয়াস যেগুলো, সেগুলো ছিল সব পটাশিয়াম চ্যানেল কেন্দ্রিক, সালফোনাইল ইউরিয়া পটাশিয়াম চ্যানেলকে ইনহিবিট করতেছিল, ক্যালসিয়াম ভিতরে ঢুকতেছিল, ডিজেনারেশন করতেছিল। এখন যেটা সেটা কিন্তু ইনকিটিং ট্রিটমেন্ট, আমরা একটু পরে ট্রিটমেন্ট আসবো অবশ্যই। ইনকিটিং শব্দটা এই জন্য এখন বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, ইনসুলিন যে সিক্রেট হয় আমরা একটু আগে বলছিলাম প্যানক্রিয়াটিক বি সেল থেকে যে আসে, প্যানক্রিয়াটিক বি সেল থেকে আসে প্রো ইনসুলিন। প্রো ইনসুলিন কি হয়ে যায়? ইনসুলিন এবং কানেক্টিং পেপটাইড। ইনসুলিনের হাফ লাইফ অনেক কম, এই জন্য ইনসুলিন মেজার করা যায় না। আর সি পেপটাইড এর হচ্ছে আপনার হাফ লাইফ বেশি এবং ডায়েট বা ফুডের মাধ্যমে অল্টার্ড হয় না, এই জন্য আপনি সি পেপটাইড মেজার করে ইনসুলিনের মেজারমেন্ট বুঝতে পারবেন। সি পেপটাইডও যা থাকবে ইনসুলিনও তাই থাকবে। আলটিমেটলি তো প্রো ইনসুলিন একটা সি পেপটাইড হচ্ছে, একটা ইনসুলিন হচ্ছে। যেহেতু ইনসুলিন অল্টার্ড হয়ে যাচ্ছে, তাহলে আপনি অ্যাকচুয়াল জিনিসটা নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে সি পেপটাইড মেজার করলে আপনি অ্যাকচুয়াল মেজারমেন্টটা পাবেন। রেগুলেশন অফ গ্লুকাগন সিক্রেশন অ্যাজ রিভার্সড টু দ্য ইনসুলিন, ইনসুলিনের ঠিক উল্টা, দ্যাট গ্লুকোজ হোমোস্ট্যাসিস। এটা একটু দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট হবে। আমরা এখান থেকে ইনভেস্টিগেশনের যেটা আছে ইউরিন গ্লুকোজ। ইউরিন গ্লুকোজ আমরা কিভাবে দেখতে পারি? ডিপ স্টিক করে ইউরিন গ্লুকোজটা দেখতে পারি। অর্থাৎ ডিপ স্টিকের একটা স্টিক থেকে সেটা আমরা ইউরিনে নিয়ে যদি ভিতরে দিয়ে দিই, তাহলে গ্লুকোজ দিলে এক ধরনের কালার চেঞ্জ হয়। কিন্তু এটার কিছু ফ্যালাসি আছে। ফ্যালাসি গুলো কেমন? যে the most frequent cause of glycosilia is low renal threshold. রেনাল থ্রেশহোল্ড যদি কম হয় তাহলে বেশি বেশি রেনাল দিয়ে গ্লুকোজ চলে যাবে, which is common during pregnancy and young people. প্রেগন্যান্সি এবং ইয়াং পিপলের রেনাল থ্রেশহোল্ড পুরো কমে যায়। ঠিক আছে, তো এটা একটা বিনাইন কন্ডিশন। এছাড়া আরো কিছু ড্রাগস আছে, যেমন বেটা ল্যাকটাম, অ্যান্টিবায়োটিক্স, লিম্ফোটোপাস, স্যালিসাইলিন, এগুলো খুব খাইলেও রেনাল থ্রেশহোল্ড কমে যায়, তখন সেটা কিন্তু আপনার ইউরিন গ্লুকোজ লেভেলটাকে ইন্টারপ্রিটেশনের ফ্যালাসি তৈরি করতে পারে। এটাই হচ্ছে এর ডিসঅ্যাডভান্টেজ। ডায়াগনোসিস অফ pre-diabetics and diabetes, এটা হচ্ছে ব্লাড গ্লুকোজ ডায়াগনোসিস ইজ কনফার্ম বাই আইদার ব্লাড গ্লুকোজ লেভেল যদি আপনার খাবার পরে যেটা আছে সেটা যদি 11.1 এর বেশি হয়, এবং খাবার আগে ফাস্টিং যেটা বলা হয় সেটা যদি 7 এর বেশি থাকে, এবং HbA1c যদি 48 মিলিমোল পার ml এর বেশি থাকে। ঠিক আছে, অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের দুইটা ডায়াগনস্টিক টেস্ট করা লাগবে। সিম্পটোমেটিক যদি হয় তাহলে আপনার 1 ইজ এনাফ, এটাই বলা। এটা হচ্ছে আপনার ডায়াবেটিক। আর প্রি ডায়াবেটিক কি ইম্পেয়ার্ড দুইটা জিনিস হচ্ছে আইএফজি এবং আইজিটি। আইএফজি কোনটা? আইএফজি হচ্ছে ফাস্টিং 6.1 এর বেশি বাট 7 এর কম, 6.1 এর বেশি বাট 7 এর কম, সেটা হচ্ছে ফাস্টিং। আর আইজিটি কোনটা? যে ফাস্টিং 7 এর বেশি কিন্তু 2 আওয়ার্স এর পর 11 এর কম, সেটা হচ্ছে আপনার আইজিটি। আসলে আপনারা জানেন একটা ওডিটি টেস্ট করার আগে পেশেন্টের কি কি বলতে হবে, এই প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট। পেশেন্টকে এটাই খেয়ে চাকরি করে, যেমন আনরিস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট ফর 3 ডেজ। পেশেন্টরা দেখবেন ডায়াবেটিস হওয়ার 2-3 দিন আগে খাওয়া দাওয়া কম করে, টেস্ট করতে তবে একটু কম খেয়ে যায়, তো এটা কিন্তু করা যাবে না। ফাস্টিং ওভারনাইট অ্যাটলিস্ট 8 আওয়ার্স, রেস্ট ফর 30 মিনিট, আসার পর পরে তাকে রেস্ট দিতে হবে। তাতে রিমেইন সিটেড ফর দ্য ডিউরেশন অফ রেস্ট উইথ নো স্মোকিং। স্যাম্পলিং গ্লুকোজ এবং 75 গ্রাম খাওয়ানোর পর দেখতে হবে এটা কিভাবে হচ্ছে। গ্লাইকোলাইটেড
glycated hemoglobin, that is HbA1c. HbA1c হচ্ছে এটা আমাদের জন্য, এটা নরমালি 5 to 6.5% থাকে। এটা হচ্ছে ওভার এ পিরিয়ডস অফ মান্থস টু উইকস টু মান্থ। এটা হচ্ছে জিনিসটা কি, যে আপনার যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনটা করে কি গ্লুকোজের সাথে বাইন্ড করে দেয়। ডায়াবেটিসে একটা নন এনজাইমেটিক একটা অ্যাটাচমেন্ট থাকে, ওটা এনজাইমের সহযোগিতা লাগে না। এই অ্যাটাচমেন্টের মাধ্যমে হিমোগ্লোবিন এবং গ্লুকোজ একসাথে যুক্ত হয়ে যায়, গ্লাইকোলেশন বলা হয়, গ্লাইকেশন। যার ফলে একটা হিমোগ্লোবিন কিন্তু 120 দিন পরে আরবিসিটা ভেঙে যাচ্ছে, তাই না? তো আমি যদি ওই আরবিসিটার পরিমাণ করতে পারি, গ্লাইকেশনের পরিমাণ দেখতে পারি, তাহলে মোটামুটি 120 দিন যাবত তার ডায়াবেটিস কেমন ছিল সেটা বুঝতে পারবো। আর লং টার্ম, তার অনেক দিন যাবত কিভাবে কন্ট্রোল আছে সেটা বুঝতে পারবো। অর্থাৎ একজন মানুষ এই যে ওজিটি করার আগে 2-3 দিন কম খেয়ে তারপরে যে টেস্ট করতেছে, ওই টাইপসের চালাক মানুষদের ধরার জন্য আমাদের HbA1c করতে পারি। অথবা একটা মানুষের বেশি আসতেছে কম আসতেছে, আমরা 120 দিনের একটা হিসাব বোঝার জন্য HbA1c করতে পারি। এটা আমাদের এটা একটু হেল্প করে। 120 দিনের একটা হিসাব আপনাকে দিব। তবে এইটার যদি আপনার ডিসঅ্যাডভান্টেজ বলা হয় তাহলে এই যে এনরমালিসলি ডিমিনিশড, কিছু কিছু কন্ডিশনে HbA1c ডিমিনিশড হতে পারে, ভুলভাবে কম হতে পারে। দ্যাট ইজ অ্যানিমিয়া, তার হিমোগ্লোবিনই নাই, তার তো ডায়াবেটিস বেশি থাকলেও আসবে না। ডিউরিং প্রেগনেন্সি, হিমোগ্লোবিনিয়া, অ্যানিমিয়া, প্রেগনেন্সি, ইউরেমিয়া এন্ড হিমোগ্লোবিনোপ্যাথি, এই 4টা কন্ডিশন যদি থাকে তাহলে তার ডায়াবেটিস বেশি থাকা সত্ত্বেও HbA1c কম আসতে পারে। আচ্ছা, ইটিওলজি এন্ড টাইপ অফ ডায়াবেটিস, এটা আমরা একটু আসি এখন। C-peptide to the C-peptide হচ্ছে is the connecting peptide. Connecting peptide is clipped in the production of insulin from proinsulin, measured in blood by sensitive C-peptide is the marker of endogenous insulin secretion. দেখছেন endogenous insulin কি পরিমাণ secretion হচ্ছে এটা আমরা C-peptide এর দ্বারা বুঝতে পারি। endogenous, exogenous এর কিন্তু লাভ নেই, কারণ exogenous এ সিনথেটিক এর কোনো C-peptide থাকে না, তাহলে exogenous insulin আমার দরকার নেই। It is very low in type 1 diabetes mellitus. একটা পেশেন্টের টাইপ 1 ডায়াবেটিস mellitus থেকে ইনসুলিনই কম আসতেছে, সি-পেপটাইডও কম থাকবে, বাট ভেরি হাই ইন ইনসুলিন রেজিস্ট্যান্স। একটা পেশেন্টের ডায়াবেটিস দেখলেন সি-পেপটাইড অনেক বেশি, তাহলে বুঝবেন তার ভিতর থেকে প্রচুর আসতেছে, বাট সেটা এনাফ না। তখন বুঝতে হবে সেটা টাইপ 2 ডায়াবেটিস, তার রিসেপ্টরের প্রবলেমের জন্য এটা হচ্ছে। টাইপ 1 যে ডায়াবেটিস, T cell mediated autoimmunity involving destruction of the insulin secreting beta cells in pancreatic islets occurs 80 to 90% function level যখন নষ্ট হয়ে যায়, যা pathology of insulitis. Type 1 diabetes is the autoimmune disease. Genetic হচ্ছে 30 to 50%. আমরা ছবিটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে একটা বেটা সেল ম্যাপ, দেখেন এটা হচ্ছে নরমাল আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা হচ্ছে নরমাল অফ আইলেটস অফ নরমাল। একটা পেশেন্টের যদি জেনেটিক্যালি সাসসেপ্টিবিলিটি ইমিউনোডিসফাংশন থাকে এবং কোন ইনফ্লামেশনের ট্রিগার আসে, এনভায়রনমেন্টাল ট্রিগার ফ্যাক্টর আসে, তখন এই সেলগুলোতে ইনফেকশন হয়, সেটাকে বলে ইনসুলাইটিস। ইনসুলাইটিস, এবং এই ইনসুলাইটিসটাই হলো আপনার যা ক্যারেক্টারিস্টিক প্যাথোলজিক্যাল চেঞ্জ। ক্যারেক্টারিস্টিক প্যাথোলজিক্যাল চেঞ্জ হচ্ছে ইনসুলাইটিস। যখনই সেখানে ইনফেকশন হবে, ইনসুলাইটিস হবে, ইনফ্লামেটরি সেল ইনফিল্ট্রেট ইন দ্য আইলেটস, auto antibody mediated beta cell destruction and auto antibodies present in blood, এই জিনিসগুলো
এই কন্ডিশনগুলোকে কি বলা হয়? ইনসুলাইটিস। ইনসুলাইটিস যখন এভাবে হয়ে থাকবে তখন আস্তে আস্তে ইনসুলিন সিক্রেশন গুলো কমে যাবে, আইজিটি হবে। আইজিটির পরেই আস্তে আস্তে ওভার ডায়াবেটিস মেলাইটাস হবে। তো জিনিসটা কিভাবে গেল? প্রথমে তাদের জেনেটিক সাসসেপ্টিবিলিটি ছিল, দেন তার পেশেন্টের কোনো একটা ইনফ্লামেটরি ট্রিগার হয়েছে, আর পরে ইনসুলাইটিস হয়েছে, ইনসুলাইটিস থেকে তার ওভার আইজিটি হয়েছে, সেখান থেকে তার ডায়াবেটিস মেলাইটাস হয়েছে। এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের প্যাথোফিজিওলজি। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস যেটা, সেটা কিন্তু একটা অটো ইমিউনো কন্ডিশন। একটা অটো ইমিউনো কন্ডিশন আর একটা অটো ইমিউনো কন্ডিশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এই জন্য যখন কোনো পেশেন্টের টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস থাকে, তার থাইরয়েডে কোনো ডিজিজ আছে, স্পেশালি হাশিমোটোস, সিলিয়াক ডিজিজ, আর একটা অটো ইমিউন ডিজিজ, অ্যাডিসন ডিজিজ, পার্নিশিয়াস এনিমিয়া, ভিটিলিগো, এই জিনিসগুলো আপনাকে এক্সপ্লোর করতে হবে। এটা এখানে বলা হয়েছে। আইডেন্টিক্যাল টুইনের কনকর্ডেন্স কত? 30 to 50%। মেটাবলিক ডিস্টারবেন্স ইন টাইপ 1 কি পড়ে? যখন মেটাবলিক ডিস্টারবেন্স আমি এখানে পড়ে দেখাই দিচ্ছি, আপনি পড়ে নেবেন। যখন পেশেন্টের কোনো কারণে ইনসাফিসিয়েন্ট ইনসুলিন হয়, আমরা দেখলাম ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন, ইনসুলিন যখন কমে যাচ্ছে তখন অ্যানাবলিজম কম হবে, ক্যাটাবলিজম বেশি হবে, দ্যাট ইজ প্রোটিন ভেঙে যাবে বেশি বেশি, লিপিড বেশি বেশি ভেঙে যাবে। হ্যাঁ, আবার গ্লুকোজও তৈরি হবে না, গ্লুকোজ আপটেক কমে যাবে, ইউটিলাইজেশন কমে যাবে, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন ভেঙে যাবে। এবং এই যে প্রোটিন ভেঙে গেল, প্রোটিন থেকে যে অ্যামিনো অ্যাসিড থাকবে সেখান থেকে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ তৈরি হবে, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। লিপিড ভেঙে যাচ্ছে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিডটা কিটোজেনেসিসে চলে যাবে, আর গ্লিসারল থেকে আবার গ্লুকোনিওজেনেসিস হবে। সবগুলো মিলিয়ে তৈরি হয়ে যাবে আপনার হাইপারগ্লাইসেমিয়া। আর যখনই হাইপারগ্লাইসেমিয়া হয়, গ্লুকোজ বেশি হয়ে যায়, গ্লুকোজ একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, সে ইউরিন দিয়ে বের হয়ে যায়, প্রচুর পরিমাণে ইউরিনেশন হয়। এই জন্যই পলিউরিয়া, পলিডিপসিয়া পেশেন্ট কমপ্লেন করে, দ্যাট ইজ অসমোটিক ডায়ালিসিস। অসমোটিক ডায়ালিসিস যদি হয়, প্রচুর ওয়াটার যদি বের হয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে যাবে। ডিহাইড্রেশন হয়ে গেলে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম কাজ করবে, দ্যাট ইজ সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম হবে। অ্যালডোস্টেরন কি করে? সোডিয়াম এবং ওয়াটারকে রিটেনশন করার চেষ্টা করবে, পটাশিয়ামকে ছেড়ে দিবে, যার ফলে পটাশিয়াম ডেফিসিয়েন্সি, একটা মেটাবলিক অ্যাবনর্মালিটি পাই না। ডিহাইড্রেশনের জন্য হাইপার অসমোলারিটি, রেনাল ফাংশন ডিটোরিয়েট করছে, আর মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপারগ্লাইসেমিয়া। আর এই পাশে কি হচ্ছে দেখেন, ফ্রি ফ্যাটি অ্যাসিড বেড়ে যাচ্ছে, ফ্রি ফ্যাটি বেড়ে গেলে ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউনের পরে বেটা অক্সিডেশন হচ্ছে, বেটা অক্সিডেশনের পরে কিটোন বডি তৈরি হচ্ছে, কিটোন বডি কারণে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। আবার এর পাশ থেকে ল্যাকটেট তৈরি হয়, ল্যাকটেট হয়ে মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। এই জিনিসগুলো হচ্ছে মেটাবলিক ডিআরএস। এটা আপনার হাইপোগ্লাইসেমিয়া, পটাশিয়াম ডেফিসিয়েন্সি, হাইপার অসমোলারিটি, রেনাল ফাংশন ডিসঅর্ডার এন্ড মেটাবলিক অ্যাসিডোসিস। Type 2 diabetes mellitus. The key features এখানে হচ্ছে relative insulin deficiency। কেন হয়? ইনসুলিন রেজিস্ট্যান্স এন্ড দ্য মেটাবলিক সিনড্রোম, ইনসুলিন রেজিস্ট্যান্স এন্ড দ্য মেটাবলিক সিনড্রোম, আর প্যানক্রিয়াটিক বেটা সেল ফেলিয়ার। এখানে যেটা হয়, এখানে পেশেন্টের আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, অর্থাৎ কোনো কারণে আপনার বডিতে বেশি বেশি করে গ্লুকোজ আসতেছে, এটা হচ্ছে নর্মাল টাইম। নর্মাল টাইমের পরে কোনো কারণে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, অর্থাৎ ইনসুলিন কাজ করতে পারছে না। কিভাবে হচ্ছে রেজিস্ট্যান্সটা? যে এজ এন্ড অবেসিটি, একটা মোটা মানুষের বডিতে ইনসুলিন ঠিক মতো কাজ করতে পারবে না, যার ফলে ইনসুলিন আপনি বেশি বেশি প্রেসার দিবেন, ইনসুলিন আসতে 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 এক সময় সে কাজ করতে পারবে না, এবং যখন আসতে পারবে না সে বেটা সেলকে আঘাত করবে যে বেশি বেশি ছাড়ো, তারপর বেটা সেল একসময় ডিস্ট্রাকশন হয়ে যাবে, বেটা সেলও একসময় ডিস্ট্রাকশন হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো কিভাবে যাচ্ছে দেখেন, প্রথমে নর্মালি ছিল, আপনি বেশি বেশি খাচ্ছেন, ইনসুলিন বেশি বেশি আসতেছে, সেটাকে বলা হচ্ছে হাইপার ইনসুলিনিয়া। তারপরে ইনসুলিন আর পারতেছে না, তখন হয়ে যাবে আইজিটি। তারপরে কি হয়ে যাবে? আইজিটির পরে ওভার ডায়াবেটিস মেলাইটাস হয়ে যাবে, তখন ডায়েট কন্ট্রোল লাগবে, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ লাগবে, এবং এট দ্য লাস্ট স্টেজে কিন্তু এখানেও ইনসুলিন লেগে যাচ্ছে।
এটা হচ্ছে তাহলে মেইন মেকানিজম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং পরে যদি বলা হয় সেটা বেটা সেল ফেলিয়ার। জেনেটিক প্রিডিসপোজিশন, জেনেটিক প্রিডিসপোজিশন 100% কম করবে একটা মনোজাইগোটিক জয়েনের 100%। এটা কিন্তু টাইপ 2 তে, টাইপ 1 এ কিন্তু মনোজাইগোটিক জয়েন অনলি 35% ছিল, বাট টাইপ 2 তে কিন্তু 100%, মানে প্রত্যেকের হবে। মেটাবলিক ডিস্টারবেন্স, এখানে মেইনলি হচ্ছে মেটাবলিক সিনড্রোম থাকে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে। নেক্সট আমরা বক্সে চলে আসি, ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস কয় ধরনের আছে? ডায়াবেটিস মেলাইটাস মোটামুটি আছে 4 ধরনের। এটা কিন্তু এখন আর 2 টাইপস বললে হবে না, 4 টাইপসের আছে, টাইপ 1, টাইপ 2, জেস্টেশনাল এন্ড আদার্স। এইভাবে শুনতে চাই স্যার এখন, টাইপ 1, টাইপ 2, জেস্টেশনাল এন্ড আদার্স। টাইপ 1 হচ্ছে ইমিউনোমেডিয়েটেড এন্ড ইডিওপ্যাথিক, টাইপ 2 হচ্ছে আপনার আচ্ছা আদার্স আর জেস্টেশনাল। আদার্স এর মধ্যে কি কি আছে দেখেন, কিছু জেনেটিক ডিফেক্ট থাকতে পারে, প্যানক্রিয়াটিক ডিজিজ থাকতে পারে, এক্সেস এন্ডোজেনাস হরমোন দ্যাট আস অ্যান্টাগোনাইজ টু ইনসুলিন, ইনসুলিনের অ্যান্টাগোনাইজ যেমন আছে অ্যাক্রোমেগালি, কুশিন সিনড্রোম, গ্লুকোমা, ফিওক্রোমোসাইটোমা, থাইরোটক্সিকোসিস। কিছু ড্রাগস, কোন কোন ড্রাগস ডায়াবেটিস মেলাইটাস হবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ড্রাগ ইনডিউসড ডায়াবেটিস মেলাইটাস। আরেকটা টার্ম হচ্ছে ম্যাচুরিটি অনসেট, নামটা দেখে রাখেন, মোনোগ্রাম, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়ং, মোডি। মোডি হচ্ছে যদি 25 বছরের আন্ডারে ডেভেলপ করে। একটা পেশেন্ট ডায়াবেটিস মেলাইটাস আসছে, সে আমাদের কাছে মেইনলি কি নিয়ে প্রেজেন্ট করবে? হাইপারগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া ইউজুয়ালি সে প্রেজেন্ট করে। আর কি কি হাইপারগ্লাইসেমিয়া সিমটমস গুলো কি? থার্স্ট, থার্স্ট কেন হচ্ছে, ড্রাই মাউথ কেন হচ্ছে বুঝতে পারছেন, যখনই গ্লুকোজ বেড়ে যাবে অসমোটিক ডায়ালিসিস বেশি হবে, এর জন্য পলিউরিয়া, নকচুর্নিয়া, থার্স্ট এন্ড ড্রাই মাউথ। টায়ার্ডনেস, ফ্যাটিগ, লেথার্জি, চেঞ্জ ইন ওয়েট, ইউজুয়ালি ওয়েট লস, খেয়াল করে দেখুন ইউজুয়ালি ওয়েট লস হবে, কারণ এটা ফ্যাট ভেঙে ফেলতেছে। ব্লারিং অফ ভিশন, প্লুরাইটাস ভালভা, ভ্যারানাইটিস বা জেনিটাল ক্যান্ডিডিয়াসিস। কোন একটা মানুষের বডিতে যদি ক্যান্ডিডিয়াসিস হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়, তার যদি দেখি মনে হয় যেটা হয় মেটাবলিক সিনড্রোম আছে বা মোট কাপড়, অবশ্যই তার ডায়াবেটিস টেস্ট করবে, অবশ্যই তার ডায়াবেটিস টেস্ট করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে হাইপারফেজিয়া, হাইপারফেজিয়া মুড চেঞ্জ, হাইপারফেজিয়া মুড চেঞ্জ, এই জিনিসগুলো হচ্ছে আপনার আসতে পারে। ক্লাসিক্যাল ক্লিনিক্যাল ফিচার্স অফ টাইপ 1 এন্ড টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 কি 40 এর আগে যদি হয় তাহলে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, 40 এর 50 এর বেশি হলে টাইপ 2। কিটোন ইউরিয়া, র্যাপিড ডেথ উইদাউট ইনসুলিন এন্ড অটো অ্যান্টিবডি, এই তিনটা জিনিসই টাইপ 1 এ পজিটিভ, টাইপ 1 এ ইয়েস। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রি কিন্তু টাইপ 2 তে পজিটিভ থাকবে, ফ্যামিলি হিস্ট্রি টাইপ 2 তে পজিটিভ থাকবে, এটা কি খেয়াল করবে। ডায়াবেটিসের পেশেন্ট হাইপারগ্লাইসেমিয়া আসতে পারে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস অর্থাৎ ইমার্জেন্সি সিমটমস নিয়ে আসতে পারে। ইমার্জেন্সি কি আছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের, সরি মানে ইমার্জেন্সি কমপ্লিকেশন কি, একটা হচ্ছে ডায়াবেটিক্স এর মধ্যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস আছে। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলতে কি বোঝায় দেখেন, ডিকেএ, ডি ফর ডায়াবেটিস অর্থাৎ তার গ্লুকোজ লেভেল বেশি, কত বেশি? 11 বেশি। কে অর্থাৎ কিটোনেমিয়া, কিটোন বডি বেশি হয়ে গেছে, আমরা একটু আগেই দেখলাম ওই যে ফ্যাট ব্রেকডাউন হয়ে কিটোন বডি তৈরি করতেছে, যেমন হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, যেমন হাইপারকিটোনেমিয়া আর কিটোনিউরিয়া মোর দ্যান 2 স্ট্যান্ডার্ড ডিপিস্টিক। ব্লাডে যদি দেখি সেটা 3 এর বেশি, ইউরিনে যদি দেখি 2 এর বেশি যদি থাকে সেটা হচ্ছে কিটোনিউরিয়া। আর এন ফর অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস মানে হচ্ছে আপনার ভেনাস বাইকার্বনেট 15 কম অথবা পিএইচ 7.3 কম, ডিকে ডায়াবেটিক কিটোন বডি অ্যাসিডোসিস। এই তিনটা জিনিস একসাথে থাকলে সেটাকে বলা হয় ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। এটা কিন্তু একটা ইমার্জেন্সি কন্ডিশন, এবং এখানে ডায়াবেটিসটা এত বেশি হয়ে যায়, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সি, পার্টিকুলারলি ইন পেশেন্ট or with type 1. Type 1 mortality is caused by adolescents by cerebral edema and adults by hypokalemia, ARDS and combined. Mortality rate high, mortality কেন হচ্ছে? cerebral edema
অ্যাডাল্টস এর ক্ষেত্রে হাইপোক্যালেমিয়া, অ্যাকিউট ARDS, কম্বাইন্ড কন্ডিশন দ্যাট ইজ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন, সেপসিস এন্ড নিউমোনিয়া। ট্রিটমেন্ট না যায়, ক্লিনিক্যাল ফিচার্স অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। সিমটমস এর মধ্যে দেখেন খুব যে ডায়াবেটিসের সেই সিমটমস গুলোই বারবার আসবে। পলিউরিয়া, থার্স্ট, ওয়েট লস, উইকনেস, নাউসিয়া, ভমিটিং, leg cramps, blood infection, abdominal pain. Abdominal pain and leg cramp এগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল ফাইন্ডিংস এবং এইগুলো নিয়ে পেশেন্ট আসে খুব কমলি, তো এগুলো মাথায় রাখতে হবে। ডিহাইড্রেশন, পেশেন্টের ডিহাইড্রেশনের সিভিয়ার ওয়াটার লস হবে, 6 লিটারের মতো তার ওয়াটার লস হয়ে যায়। ডিহাইড্রেশন, হাইপোটেনশন, কোল্ড এক্সট্রিমিটি, ট্যাকিকার্ডিয়া। ডিহাইড্রেশন, হাইপোটেনশন, কোল্ড এক্সট্রিমিটি, ট্যাকিকার্ডিয়া, সবে চলে যাচ্ছে। এয়ার হাঙ্গার, এয়ার হাঙ্গার কেন হচ্ছে? মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য। স্মেল অফ অ্যাসিডোস, এয়ার হাঙ্গার, হাইপোথাইমিয়া এবং 10% বেশি ডেলিরিয়াম ড্রাউজিনেস কমা। সায়েন্স গুলো খুব ভালো করে মনে রাখতে হবে। ডিহাইড্রেশন, হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া। হাইপোটেনশন ট্যাকিকার্ডিয়া শকের সিজন চলে আসে। কোল্ড পেরিফেরিস বা এক্সট্রিমিটিস এন্ড হাইপোথার্মিয়া, এই দুটো একসাথে করেন। এয়ার হাঙ্গার, অ্যাসিডোসিস একসাথে করেন। আর লাস্টলি কনফিউশন, ড্রাউজিনেস কমে আসবে। পেশেন্ট কখন হচ্ছে সিভিয়ার ডায়াবেটিস দিকে বলবো, এই বক্সটা নতুন আসছে, যখন ব্লাড কিটোন বডি 6 এর বেশি থাকবে, বাইকার্বনেট 5 এর কম থাকবে, পিএইচ 7 এর কম থাকবে। তো আপনি যেটা মনে রাখবেন, বাইকার্বনেট, কিটোন বডি, পিএইচ 5, 6, 7, এগুলো মনে রাখলে তো মনে হবে। হাইপোক্যালেমিয়া অন অ্যাডমিশন, হাইপোক্যালেমিয়া যদি 3.5 এর নিচে থাকে, জিসিএস 12 কম, অক্সিজেন স্যাচুরেশন, সিস্টোলিক ব্লাড প্রেশার 90 কম, হার্ট রেট বেশি গেছে, অ্যানায়ন গ্যাপ, হাই অ্যানায়ন গ্যাপ, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যানায়ন গ্যাপ 16 বেশি। এই জিনিসগুলো থাকলে ইন্ডিকেশন অফ সিভিয়ার, ইন্ডিকেটরস অফ সিভিয়ার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। আরেকটা ইমার্জেন্সি যেটা আছে সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট। হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট, নামের সাথেই বুঝতে পারছেন হাইপারগ্লাইসেমিয়া থাকবে, অর্থাৎ গ্লুকোজ লেভেল অনেক বেশি থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে হাইপার অসমোলার, অর্থাৎ সেখানে অসমোলারিটি অনেক বেশি থাকবে এবং একটা স্টেট দ্যাট ইজ ডিহাইড্রেশন থাকবে। এই তিনটা জিনিস বলা। হাইপারগ্লাইসেমিয়া মানে কতটুকু হবে? 30 এর বেশি। হাইপার অসমোলারিটি মানে কত? অসমোলারিটি বেশি হবে 320 এর বেশি। স্টেট মানে এখানে ডিহাইড্রেশন থাকবে, বাট এক্ষেত্রে কিন্তু এরকম অ্যাসিডোসিস থাকবে না, উইদাউট সিগনিফিকেন্ট কিটোনেমিয়া এন্ড অ্যাসিডোসিস। এইটাই হচ্ছে আপনার দুইটার মধ্যে পার্থক্য। আপনার ডিকে এবং হাইপারগ্লাইসেমিক হাইপোঅসমোলার স্টেটের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে কিন্তু আপনার পেশেন্টের গ্লুকোজ লেভেলটা অনেক বেশি থাকবে, দুই জায়গাতেই ডিহাইড্রেশন থাকবে, অসমোলারিটি বেশি থাকবে। অসমোলারিটি আপনি দ্রুত কিভাবে হিসাব করে ফেলতে পারবেন? অসমোলারিটি হিসাব করার উপায় কি? এই যে এখানে সূত্র দিয়ে আছে, প্লাজমা অসমোলারিটি। দেখেন সোডিয়াম প্লাজমা অসমোলারিটি অধিকাংশ জায়গায় হয় না, কিন্তু ইলেক্ট্রোলাইট তো হয়। 2 সোডিয়াম প্লাস গ্লুকোজ প্লাস ইউরিয়া, এটা করে যদি দেখেন নরমাল ভ্যালু হচ্ছে আপ টু 300, যদি 300 বেশি 320 এর বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে সেটা একটা এইচএইচএস। তো এইচএইচএস হলে তার ট্রিটমেন্ট প্যাটার্ন কিন্তু আলাদা, সেটা আর ডিকে এর প্যাটার্ন কিন্তু এক না। এখানে হচ্ছে হাফ স্ট্রেন্থ সোডিয়াম স্যালাইন দিতে হবে, 0.45% সোডিয়াম স্যালাইন দিতে হবে। নরমাল স্যালাইনে যে বেবি স্যালাইন আছে ওইটাকে দিয়ে দিতে হবে। এটা কি ক্যালকুল করতে হবে। তারপরে একটা পেশেন্ট আপনার ইমার্জেন্সি নিয়ে আসতে পারে হাইপোগ্লাইসেমিয়া। মোস্ট কমন সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়া অটোনমিক, নিউরোগ্লাইকোপেনিক, নন স্পেসিফিক। এগুলো পারেন আপনারা, বাট এগুলো বারবার পড়তে হয় কারণ স্যাররা ধরে। অটোনমিক কি? সোয়েটিং, ট্রেম্বলিং, পাউন্ডিং, হার্ট, হাঙ্গার এন্ড এনজাইটি। নিউরোগ্লাইকোপেনিক, delirium, drowsiness, speech difficulty, inability to concentrate, incoordination, irritability, anger. Non-specific, nausea, tiredness and headache. হাইপোগ্লাইসেমিয়া ইন ডায়াবেটিস, একটা পেশেন্টের রিপিটেডলি হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, তার আপনি কোন কোন কমন কজগুলো চিন্তা করবেন। কিছু মেডিকেল ইস্যু আছে, এগুলো রিডিং দিবেন, বাট লিপো হাইপারট্রফি, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখতে হবে। গ্যাস্ট্রোপ্যারেসিস, অ্যাডিসনস ডিজিজ, পেশেন্ট ব্রেস্ট ফিডিং,
এই হিস্ট্রিগুলো নিতে হবে। তারপরে তার কোনো রিডিউস কার্বোহাইড্রেট ইনটেক হচ্ছে কিনা, কার্বোহাইড্রেট ইটিং ডিসঅর্ডার কম দিতে হবে। এন্ড রিস্ক ফ্যাক্টরস ফর সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, দ্যাট ইজ লাইফস্টাইল, তার যদি ব্রেস্ট ফিডিং হয়, এক্সারসাইজ, ইরেগুলার লাইফস্টাইল, ইনক্রিজিং এজ, আর্লি প্রেগনেন্সি, ফ্যাক্টিশিয়াস বা ডেলিভারি ইনডিউস, এই হিস্ট্রিগুলো নিতে হয়। এবং কোনো একটা পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া আসলে এখন আপনি এই বক্সটা বের করে তার হিস্ট্রিগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার জিনিসগুলো আরো সহজ হচ্ছে। এবং সাধ্যের এগুলো সবগুলোই মনে আছে, আপনার মনে হচ্ছে এত বড় বক্স কিভাবে মনে রাখবো, বিশেষ করে সাধ্যের সবগুলো মনে আছে। তারা যখন হিস্ট্রি নেয় সবগুলো নেয়, এবং আপনি যদি কোনোটা বাদ দেন তারা বলে দিবে যে আপনি এটা দেখেন নাই বা এটা বুঝেন নাই, তার জন্য আপনার নাম্বার কাটে যাবে। হাইপোগ্লাইসেমিয়া খুবই কমন আমাদের দেশে পার্সপেক্টিভ। তো এটা মুখস্থ বা মনে রাখার একটাই উপায়, প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করা, আদারওয়াইজ মনে থাকবে না, কখনোই থাকবে না। ইমার্জেন্সি ট্রিটমেন্ট যেটা হাইপোগ্লাইসেমিয়া, এটা একটা রিডিং করতে পারেন। ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস, ডায়েটারি ম্যানেজমেন্ট বক্স একটা স্টার, ড্রাগস চলে যায় না, রমাদান তো একটু পরে, রমাদান আমাদের রমাদান এই বক্সটা নিয়ে আমি কথা বলে দিই, বাকিটা আপনারা করে নিতে পারবেন। এটা ইনফিনিটি স্টার, ড্রাগস কি কি আছে দেখেন, সেটা হচ্ছে আপনার ইনসুলিন, সালফোনাইল ইউরিয়া ম্যাগনেটাইড, মেটফর্মিন, alpha acarbose, thiazolidine, DPP4, GLP-1 and SGLT inhibitor. Fasting blood glucose, postprandial insulin, body weight, cardiovascular risk of hypoglycemia, tolerability. প্রথমে এখন আমি আসি বডি ওয়েট। বডি ওয়েট দেখেন আমরা সবাই বডি ওয়েট নিউট্রাল, অর্থাৎ বডি ওয়েটের উপরে কোনো ভূমিকা নাই কার কার। একটা হচ্ছে মেটফর্মিন আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর, আর একটা হচ্ছে আপনার DPP4। এরা বডি ওয়েট নিউট্রাল। আর ওয়েট বাড়াচ্ছে কে ইনসুলিন এবং সালফোনাইল ইউরিয়া। এবং ওয়েট কমাবে দেখেন GLP-1 এবং SGLT ইনহিবিটর। ঠিক আছে, আমরা যে আগে বলতাম যে মেটফর্মিন ওয়েট কমাবে বা মেটফর্মিন হচ্ছে ওয়েট রিডাকশন করে, এটা কিন্তু আসলে বই পুস্তকে এখন বলে না, এটা কি ওয়েট নিউট্রাল বলতেছে। তারপর দেখেন প্লাজমা ইনসুলিন লেভেল বাড়ায় কে ইনসুলিন সালফোনাইল ইউরিয়া। ঠিক আছে, ইনসুলিন সালফোনাইল ইউরিয়া, GLP-1, এই তিনটা, DPP4। তো যারা এটা করতেছে এরা হচ্ছে প্লাজমা ইনসুলিন লেভেল বাড়াচ্ছে। নেক্সট আপনার প্রশ্ন আসতে পারে রিস্ক অফ হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া কি কি করে, ইনসুলিন এন্ড সালফোনাইল ইউরিয়া, বাকি কারোর কিন্তু নাই। তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। কার্ডিওভাস্কুলার বেনিফিট আমাদের খুবই বার্নিং ইস্যু। কার্ডিওভাস্কুলার বেনিফিট কার আছে, GLP-1 এবং SGLT ইনহিবিটরস। এখান থেকে আপনি ড্রাগসের সাইড ইফেক্ট গুলো পড়ে ফেলবেন। সাইড ইফেক্ট অফ ইনসুলিন থেরাপি, ইনসুলিন হাইপোগ্লাইসেমিয়া আপনারা জানেন, ওয়েট গেইন, ইনসুলিন কিন্তু ওয়েট গেইন করে। পেরিফেরাল ইডেমা, ইনসুলিন পেরিফেরাল ইডেমা করে, যেগুলো আপনাদের খটকা লাগতে পারে। ইনসুলিন অটো অ্যান্টিবডি, ইনসুলিন এনার্জি, লিপো হাইপারট্রফি or লিপো অ্যাট্রফি at the injection site. You know about this. But ইনসুলিন ওয়েট গেইন এবং পেরিফেরাল ইডেমা করে, এটাও দেখে রাখতে পারে। কমপ্লিকেশনস অফ ডায়াবেটিসের কমপ্লিকেশন কি কি আসতে পারে, এটা হচ্ছে মাইক্রোভাস্কুলার অর নিউরোপ্যাথিক, ম্যাক্রোভাস্কুলার। মাইক্রোভাস্কুলারে কি কি আছে, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি, অটোনমিক নিউরোপ্যাথি এন্ড ফুড ডিজিজ। আর ম্যাক্রোভাস্কুলার হলো আপনার
করোনারি আর্টারি, সেরেব্রাল আর্টারি, পেরিফেরাল সার্কুলেশন। যে জিনিসগুলো আপনার বড় বড় অর্গান সেগুলো হচ্ছে ম্যাক্রোভাস্কুলার, যেমন হার্ট, কিডনি, হার্ট, তারপর হচ্ছে ব্রেইন, পেরিফেরাল কোয়ার্ডিকেশন আপনার হাত পা। আর ছোট ছোট যেগুলো দেখতে আপনার মাইনর জিনিসপত্র, যেমন রেটিনোপ্যাথি, ক্যাটারাক্ট, এগুলো দেখতে আপনার ফান্ডোস্কোপিক লাগবে। নেফ্রোপ্যাথি দেখতে আপনার ইউরিনারি, নেফ্রন, কত ছোট জিনিস। হ্যাঁ, পেরিফেরাল নিউরোপ্যাথি মানে একটা প্রত্যেকটা নার্ভ, ছোট ছোট জিনিসগুলো দেখতে যেগুলো সেটা হচ্ছে মাইক্রোভাস্কুলার। এগুলো আমি প্রায় ম্যাক্রো আর মাইক্রো উল্টাই ফেলতাম, এই জন্য এরকম চিন্তা করে রাখছি, উল্টাই না। ম্যাক্রো মানে সব বড় বড় জিনিস, আর মাইক্রো মানে সব ছোট ছোট জিনিস, যেগুলো আপনার দেখতে ছোট কোনো বিষয়, অপথ্যালমোস্কোপের মতো একটা বিষয় লাগবে। তারপরে হচ্ছে যেটা আছে আপনি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। রেটিনোপ্যাথি আমাদের রেটিনাল অপথ্যালমিক ডিজিজের ওখানে চলে গেছে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, নেফ্রোপ্যাথি আসলে এখানে খুব ইজি ভাবে করা রয়েছে, বোঝানো খুবই কঠিন হয়ে যাবে, তারপরে আমি বোঝানোর চেষ্টা করছি। রিস্ক ফ্যাক্টর ফর ডায়াবেটিক নেফ্রোপ্যাথি: পোর গ্লাইসেমিক কন্ট্রোল, তারপর হচ্ছে লং ডিউরেশন অফ ডায়াবেটিক মেলাইটাস, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে পোর এবং লং। যদি অনেকদিন ধরে ডায়াবেটিস থাকে, অ্যাবাউট 10 ইয়ার্স এর মতো লেগে যায় ডায়াবেটিক হতে। আর যদি কন্ট্রোল থাকে তাহলে তো ভালো, যদি কন্ট্রোল না থাকে তাহলে আরো দ্রুত চলে আসে। প্রেজেন্স অফ আদার মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, এথনিসিটি, পেরিক্লিস্টিক, হাইপারটেনশন থাকে, তাহলে নেফ্রোপ্যাথি হওয়ার চান্স বেড়ে যায়। ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন। Important cause of morbidity, but it is the most one of the common cause of end-stage renal failure. End-stage renal failure ছবি ছিল, এটা দেখেন। প্রথমে হচ্ছে স্টেজ গুলো কি আছে, হাইপার ফিল্ট্রেশন হচ্ছে, তারপর হাইপার টেনশন, রেনাল ফেলিওর। ব্যাপারটা কিরকম, প্রথমে যখন এই যে পেশেন্টের যেটা একটা গ্লোমেরুলাস থাকে, গ্লোমেরুলাসে কি হয় যে এই যে গ্লুকোজ গুলো যেগুলো আছে, সেই গ্লুকোজ গুলো ওখানে জমে জমে আপনার বেশি বেশি করে ফিল্ট্রেশন করে ফেলে। হাইপার ফিল্ট্রেশন, হাইপার ফিল্ট্রেশন যখন হতে থাকে, তখন একটা পর্যায়ে গ্লুকোজ ওই সেলগুলোকে স্ক্লেরোসিস করে ফেলে। গ্লোমেরুলাসের সেলগুলো আছে সেগুলো স্ক্লেরোসিস হয়ে যায়। স্ক্লেরোসিস হয়ে গেলে ওখান থেকে যে ফুড প্রসেস গুলো থাকে বা পোডোসাইট গুলো থাকে, সেগুলো হ্যাম্পার্ড হয়ে গেলে ওখান থেকে প্রোটিন লিক করে। তাহলে প্রোটিন হচ্ছে হাইপার ইনফিল্ট্রেশন, দ্যাট ইজ পলিউরিয়া, পলিফেজিয়া, তারপরে মাইক্রো অ্যালবুমিনিয়া হয়। দেন হচ্ছে সেখান থেকে সাস্টেইন প্রোটিনিউরিয়া হয়। এই সাস্টেইন প্রোটিনিউরিয়া আস্তে আস্তে about 10 ইয়ার্স মতো লেগে যায়। তারপর 10 ইয়ার্স এর পরে নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়াটা 1 গ্রামের বেশি, 3.5 গ্রামের বেশি হয়ে যায়। দেন আপনার রেনাল ফেলিওর ডেভেলপ করে। এই পেশেন্টে যদি আমরা বায়োপসি নিলে দেখতে পাই তার গ্লোমেরুলাসটা স্ক্লেরোসিস হয়ে গেছে, এবং একটা নোডুল দেখতে পারবেন। এই নোডুলকে বলা হয় মেসেঞ্জার এক্সপেনশন ফিমেল স্টেইন উইলসন নিডিউল। ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে একটা নোডুল পাওয়া যায়। তাহলে এই পেশেন্টের যদি ডায়াগনোসিস করতে হয়, আপনাকে কোথায় যেতে হবে? হাইপার ফিল্ট্রেশন হচ্ছে, এটা তো আপনি বুঝতে হবে, এই মাইক্রো অ্যালবুমিনিয়া লেভেলে। এই মাইক্রো অ্যালবুমিনিয়া লেভেলে যদি আমরা আঘাত করতে পারি, তাহলে এটা সাস্টেইন প্রোটিনিউরিয়াতে যাবে না, নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়াতে যাবে না, আলটিমেটলি রেনাল ফেলিওর হবে না। আমাদের দায়িত্ব হচ্ছে মাইক্রো অ্যালবুমিনিয়াটাকে স্ক্রিনিং করা। মাইক্রো অ্যালবুমিনিয়া যদি স্ক্রিন করে ওখানে যদি আমরা ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে কিন্তু পেশেন্টের ডিজিজ প্রোগ্রেশনটাকে আমরা হল্ট করতে পারবো। স্ক্রিনিং ফর মাইক্রোঅ্যালবুমিনিয়া স্ক্রিনিং করার জন্য আমরা এসিআর দেখতে পারি, পিসিআর দেখতে পারি। তবে ইউজুয়ালি আমরা এখানে এসিআর দেখি, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এসিআর দেখি। যদি মেলে আপনার 2.5 to 3 বেশি থাকে, ফিমেলে 3.5 থেকে 30 এর পরিমাণ বেশি থাকে, তাহলে বুঝবো তার মাইক্রোঅ্যালবুমিনিয়া আছে, তখন তার প্রোটিন লুজিং কিছু ড্রাগস দিতে হবে। আচ্ছা, ডায়াগনোসিস এন্ড স্ক্রিনিং সে একই কথা বললাম, যে মাইক্রোঅ্যালবুমিনিয়া দেখতে হবে। মাইক্রোঅ্যালবুমিনিয়া যদি অনেক বেশি থাকে, তখন আমরা বুঝবো যে ওভার প্রোটিনিউরিয়া হয়ে গেছে।
এটা একটা রিস্ক ফর ম্যাক্রোভাস্কুলার ডিজিজ। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে এসি ইনহিবিটর দিতে। এসি ইনহিবিটর দিয়ে আপনার প্রোটিন কন্ট্রাকশনকে কমাইতে হবে, প্রোটিন দেওয়াটাকে কমাইতে হবে সহজ কথা। তারপর হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথিতে কি আছে? সিমেট্রিক্যাল সেন্সরি পলিনিউরোপ্যাথি। এটা হচ্ছে সেকেন্ডারি টু মেটাবলিক ডিস্টারবেন্স। ডায়াবেটিক নিউরোপ্যাথি সেকেন্ডারি টু মেটাবলিক ডিস্টারবেন্স। কি হয় এখানে ডায়াবেটিসে? অ্যাক্সোনাল অ্যান্ড মানে হচ্ছে অ্যাক্সোনাল ডিজেনারেশন হয় মাইলিনেটেড অ্যান্ড আনমাইলিনেটেড ফাইবার। এটা সেন্সরি হতে পারে, মোটর হতে পারে, সেন্সরি মোটর মিক্সড হতে পারে। যদি সিমেট্রিক্যাল সেন্সরি পলিনিউরোপ্যাথি হয়, এটা ইউজুয়ালি পেশেন্টের অ্যাসিম্পটোমেটিক হয়, এটা ডিস্টালি শুরু হয়, ভাইব্রেশন লস হয়, ইনিশিয়ালি ভাইব্রেশন সেন্সেশন লস হয়। পেশেন্ট কম্পেন্স করে গ্লোব অ্যান্ড সেন্সিটিভ প্যাটার্ন, অর্থাৎ একটা গ্লোভস অ্যান্ড স্টোকিং, মোজা এবং হাত মোজা পরলে যতটুকু ঢাকা থাকে ওই অংশটাই পেশেন্ট বলবে যে আমি বোধ পাচ্ছি না, সেন্সেশন পাচ্ছি না। আপনি দেখবেন যে টেন্ডন রিফ্লেক্স, স্পেশালি অ্যাঙ্কেল রিফ্লেক্সটা লস পেতে পারেন। আপনি যদি ইলেকট্রোফিজিওলজিক্যাল টেস্ট করেন, ইএমজি যেটা বলা হয়, সেখানে দেখাবে বোথ সেন্সরি মোটর কন্ডাকশন অ্যাবনর্মালিটি। এটা একটা প্যাটার্ন হতে পারে। আরেকটা কি হতে পারে? সিমেট্রিক্যাল না, অ্যাসিমেট্রিক্যাল মোটর ডায়াবেটিক নিউরোপ্যাথি। অ্যাসিমেট্রিক্যাল মোটর ডায়াবেটিক নিউরোপ্যাথিকেই বলা হয় অ্যামাইলোট্রফি। এটা অ্যামাইলোট্রফি, এখানে উইকনেস অফ দ্য প্রক্সিমাল মাসেল উইকনেস হয়। দেখেন প্রক্সিমাল গ্রুপ অফ মাসেল উইকনেস এন্ড অস্টিফ হয়, টেন্ডন রিফ্লেক্স মে বি অ্যাবসেন্ট থাকতে পারে। আরেকটা আছে কি হতে পারে পেশেন্টের? মোটর নিউরোপ্যাথি, সরি মনোনিউরোপ্যাথি। মনোনিউরোপ্যাথি মানে একটা নার্ভের নিউরোপ্যাথি হয়েছে। আসলে আপনাদের নিউরো পড়া থাকলে বুঝতে সুবিধা হয়, আস্তে আস্তে পরে সুন্দর হবে। সিঙ্গেল একটা নার্ভের যদি লেশন হয় সেটাকে বলা হয় মনোনিউরোপ্যাথি। কোনটা হতে পারে? 3, 4, 6 হতে পারে, 3-এ হইতে পারে, 6-এ হইতে পারে। হ্যাঁ, 3-এ হইলে তার টোসিস থাকবে, ডিপ্লোপিয়া থাকবে, ফিমোরাল এন্ড সায়াটিক নার্ভ হতে পারে, তার কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। এগুলো সবই আপনার মনোনিউরাইটিস। এছাড়া পেশেন্টের অটোনমিক নিউরোপ্যাথি থাকতে পারে। অটোনমিক মানে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের ডিস্টারবেন্স হচ্ছে, তখন দেখা যাচ্ছে পেশেন্টের পোস্টুরাল হাইপোটেনশন হচ্ছে। এই বক্সটা দেখেন, বক্সটা দেখলে তাহলে যতক্ষণ যেটা বললাম ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথি কি আছে? সোমাটিক এন্ড ভিসেরাল। সোমাটিকের মধ্যে আছে পলিনিউরোপ্যাথি। পলিনিউরোপ্যাথি কয় ধরনের? একটা হচ্ছে সিমেট্রিক্যাল পলিনিউরোপ্যাথি, যেটা সেন্সরি হচ্ছে, ডিস্টাল হচ্ছে, যেখানে আপনার ভাইব্রেশন এবং গ্লোভস এন্ড স্টকিং প্যাটার্নে সেন্সেশন লস হচ্ছে। আর অ্যাসিমেট্রিক্যাল যেটা, সেটা হচ্ছে ডায়াবেটিক অ্যামাইলোট্রফি, সেখানে মাসেল উইকনেস থাকে। কোন গ্রুপের মাসেল উইকনেস? প্রক্সিমাল মাসেল। মনোনিউরোপ্যাথি মানে কি? যে কোনো একটা নার্ভের প্রবলেম হয়েছে। আর যদি মনোনিউরোপ্যাথিক মাল্টিপ্লেক্স হয় তাহলে 2 আর মোর নার্ভ, এটা হচ্ছে সোমাটিক। আর ভিসেরাল কোনটা? ভিসেরাল মানে অটোনমিক। অটোনমিক মানে আপনার সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথিক, সেটা কার্ডিওভাস্কুলার, জিআইটি, জেনিটোরিয়াল যে কোনো জায়গাতেই হতে পারে। আসলে কার্ডিওভাস্কুলারে কি কি সিমটমস নিয়ে আসে? কার্ডিওভাস্কুলার যে পোস্টুরাল হাইপোটেনশন। পোস্টুরাল হাইপোটেনশন জিনিসটা কি? যে তার ড্রপ অফ সিস্টোলিক প্রেশার মোর দ্যান 3 মিলিমিটার মার্কারি স্ট্যান্ডিং ফ্রম দ্য সুপাইন পজিশন। শুয়ে রয়েছে, সেখান থেকে তারা দাঁড় করালেন, দেখবেন তার ব্লাড প্রেশার ফলস করছে। রেস্টিং ট্যাকিকার্ডিয়া, সে বসে আছে, তার ট্যাকিকার্ডিয়া হচ্ছে। নর্মালি রেস্টের সময় তার হার্ট রেট কমে যাবে এবং তার হার্ট রেটটা ফিক্সড হচ্ছে। নর্মালি আমরা জানি যে তার যখন সে দৌড়াবে তখন হার্ট রেট বেড়ে যাবে, যখন সে রেস্ট নেবে তখন সে হার্ট রেট কমে যাবে। বাট ডায়াবেটিক পেশেন্টের এই নার্ভাস কন্ট্রোলটা নষ্ট হয়ে যাবে, হার্ট রেটটা ফিক্সড হয়ে যাবে, এটাকে বলা হয় ফিক্সড হার্ট রেট। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কি আছে? ডিসফেজিয়া, অ্যাবডোমিনাল ফুলনেস, নকচার্নাল ডায়রিয়া, কনস্টিপেশন। ডায়াবেটিক পেশেন্টের খুব কমন জিনিস কিন্তু এগুলো, খুবই কমন জিনিস। জেনিটো ইউরিনারি, জেনিটো ইউরিনারি ডিফিকাল্টি ইন মিক্সচারেশন, ইরেকটাইল ডিসফাংশন পাওয়া যায়। সুডোমোটর, সুডোমোটর কি? নকশনাল সোয়েটস উইদাউট হাইপোগ্লাইসেমিয়া, গ্যাস্ট্রেটরি সোয়েটিং। গ্যাস্ট্রেটরি সোয়েটিং হচ্ছে খাওয়া দাওয়ার সময় তার হচ্ছে খাচ্ছে আর দেখবেন যে ঘাম মুছতেছে। অ্যানহাইড্রোসিস, ফিশার্স ইন ফিট। ভ্যাসোমোটর, প্যাপিলারি, প্যাপিলারি কি? ডিক্রিজ পিউপিলারি সাইজ, রেজিস্ট্যান্স টু মাইডাসিস, মাইডাসিস দিলে দেখবেন চোখ বড় হচ্ছে না। ডিলেইড অর অ্যাবসেন্ট রিফ্লেক্স টু লাইট, লাইট রিফ্লেক্স ডিলেইড হয়ে গেছে, তার অ্যাবসেন্ট হয়ে গেছে। এই সবগুলো হচ্ছে তার অটোনমিক বা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ডিস্টারবেন্স। দিস ইনক্লুডস ডায়াবেটিক নিউরোপ্যাথি।
এখানে হচ্ছে ম্যানেজমেন্ট অপশনস অফ পেরিফেরাল সেন্সরি মোটর, এটা আপনাদের প্র্যাকটিসে কাজে লাগতে পারে, খুবই ইম্পর্টেন্ট। বা পেশেন্ট এইগুলো নিয়ে আসে, এই সিমটমস গুলো নিয়ে আসে, তখন পেশেন্টকে কি কি ট্রিটমেন্ট দেওয়া লাগে একবার রিডিং দিন। পরীক্ষাতে খুব বেশি নাও আসতে পারে, বাট আপনাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে প্রতিনিয়ত পাবেন, প্রতিনিয়ত পাবেন, এবং এই বক্স দিয়ে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। নেক্সট হচ্ছে ডায়াবেটিক ফুড, ক্লিনিক্যাল ফিচার্স অফ ডায়াবেটিক ফুড, সিমটমস, দ্য নিউরোপ্যাথিক সিমটম থাকতে পারে, ইসকেমিক সিমটম থাকতে পারে, প্যারেস্থেসিয়া, পেইন, নামনেস, ক্লডিকেশন, রেস্ট পেইন, স্ট্রাকচারাল চেঞ্জ, আলসার, সেপসিস, অস্টিওমাইলাইটিস, আলসার, অ্যান্টিপ্রোস্টাট, ছবিটা আপনাদের দেখাই দিতে হবে। চাক্ষুষ নিউরোপ্যাথি, হচ্ছে কেয়ার ইন দ্য ফিট উইথ ডায়াবেটিস, এটা লিঙ্কগুলো হবে। Acute Charcot neuropathy almost always presents with signs of inflammation. Charcot neuropathy কি হবে? Signs of neuropathy, that is hot, red, swelling থাকবে। Initial X-ray যদি করা হয় তাহলে bony destruction, but often normal. এবং এদের 40% ক্ষেত্রে একটা ফুট আলসার থাকে। It can be difficult to differentiate osteomyelitis. তারপর নিউরোআর্থ্রোপ্যাথি একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে আপনার অস্টিওমাইলাইটিস। এদের ক্ষেত্রে আপনি হেল্প করতে পারেন কি যে এমআরআই দিয়ে ডিডি এক্সপ্লোর করা যেতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট। এই থাক, এতটুকুই। আমরা মোটামুটি এখানে শেষ করব, তার যদি কোনো প্রশ্ন না থাকে আমি শেষ করব। স্ক্রিপ্ট অনেক পড়াই দিচ্ছি, একটু দ্রুত গিয়েছি, আপনারা নিজেরা কি করে নিন, কারণ দ্রুত যেতে হচ্ছে। অনেকে যারা পার্ট 1 দিতে চাচ্ছে তাদের জন্য ইম্পর্টেন্ট টপিকটা শেষ করে দেওয়া উচিত, আদারওয়াইজ শেষ করা তো কঠিন হয়ে যাবে, তখন তারা দিতে পারবে না। আমরা একটু দ্রুত যাবো, জুলাইতে যে পরীক্ষা তার আগে শেষ করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।